দেখেন, আজকে হচ্ছে 12ই জুন 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি অফলাইন ব্যাচের 77তম ক্লাস এবং সুনির্দিষ্ট প্রতীক আইনের ষষ্ঠ এবং শেষ ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ঘোষণামূলক মকদ্দমা থেকে, ঘোষণামূলক মকদ্দমা বা ডিক্লেরেটরি স্যুট। তো ডিক্লেরেটরি স্যুট দেখেন, ধারা 42 এবং ধারা কত 43। গতদিন আমরা যখন দলিল বাতিলের মকদ্দমা করেছিলাম তখন ঘোষণামূলক মামলা একটু আলোচনা করা হয়েছে। ঘোষণামূলক মামলা হচ্ছে যে নরমালি কোনো সম্পত্তিতে আপনার সত্ত্বের অধিকার থাকে বা কোনো পদের অধিকার আপনার কোথাও আছে, আপনার সেই সম্পত্তির সত্ত্বের অধিকার কেউ অস্বীকার করতেছে বা আপনার পদকে কেউ অস্বীকার করতেছে, তখন আপনি যে মামলাটা দায়ের করবেন সেটা হলো ঘোষণামূলক মকদ্দমা। আপনি একটা জায়গার দখলে আছেন, আপনার প্রতিবেশী এসে আপনার বলতেছে যে সে মালিক, আপনারে অস্বীকার করতেছে, বলতেছে যে আপনি মালিক না, তখন আপনার করতে হবে কি মামলা? ঘোষণামূলক মামলা। অথবা রশিদ সাহেব একটা স্কুলের হেডমাস্টার, অন্যান্য টিচাররা এসে হঠাৎ বলতেছে যে আপনারে আমরা হেডমাস্টার হিসেবে স্বীকার করি না, বাট উনি অলরেডি হেডমাস্টার পদে আছে, তাহলে উনার এখানে কি মামলা করতে হবে? ঘোষণামূলক মামলা। মানে যে ঘোষণামূলক মামলা কোনো নতুন অধিকার সৃষ্টি করে না, যে অধিকার আছে সেটারে প্রতিষ্ঠিত বহাল, মানে সেটারে আবার নতুন করে ঘোষণা দিচ্ছে, এই আর কি, মানে ঘোষণা দিচ্ছে। তো দেখেন, আর ঘোষণামূলক মামলায় যে ডিক্রি দেওয়া হয় সেটাকে বলে ডিক্লেরেটরি ডিক্রি। দেখেন, তাহলে আমরা চলে আসি ঘোষণামূলক মকদ্দমা বা ডিক্লেরেটরি স্যুট। কোন ব্যক্তির আইনানুগ পরিচয় বা লিগাল ক্যারেক্টার আন্ডারলাইন করবেন বা সম্পত্তিতে আন্ডারলাইন করেন, সত্ত্বের অধিকারী কোনো ব্যক্তির অধিকার ঘোষণা চেয়ে যে মকদ্দমা দায়ের করা হয় তা হলো ঘোষণামূলক মকদ্দমা বা ডিক্লেরেটরি স্যুট। ঘোষণামূলক মকদ্দমা বলতে ঘোষণা, আদালত ঘোষণা মঞ্জুর করে যে ডিক্রি দেয় তাই হলো কি ঘোষণামূলক ডিক্রি। তারপরে দেখেন যে মনে করেন এ মারা গেছে, এ একজন ব্যক্তি সে মারা গেছে, বি এসে দাবি করে যে সে হলো এর দত্তক পুত্র। এ মারা যাওয়ার পরে হঠাৎ একজন ব্যক্তি এসে দাবি করতেছে, সে বলতেছে যে মারা গেছে, আমি হলো তার দত্তক পুত্র। তো সে এর সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার অধিকারী এবং সে বলতেছে যেহেতু আমার বাবা মারা গেছে আমি আমার বাবার সম্পত্তি পাবো। কিন্তু এর সন্তানরা, যারা এর সাথে সবসময় থেকেছে, তারা বলতেছে যে না, তুমি আমার বাবার দত্তক পুত্র না। তো এই ক্ষেত্রে বি যে এর দত্তক পুত্র তার ঘোষণা চেয়ে বি মকদ্দমা দায়ের করতে পারে। কারণ এই জায়গা বি মামলা করতে পারে কি, কিসের ঘোষণা? যে ঘোষণা যাচ্ছে যে আমি যে মারা গেছে তার দত্তক পুত্র, এই মর্মে আমার ঘোষণা দেওয়া হোক। দেখুন, ঘোষণাটি কিন্তু বিয়ের জন্য গুরুত্বপূর্ণ, কারণ যদি সে এর দত্তক পুত্র না হয় তাহলে সে কিন্তু এর সম্পত্তির অধিকারী হবে না। এই জায়গায় স্টার দিয়ে লেখেন ঘোষণা নেতিবাচক হতে পারে, ঘোষণা নেতিবাচক হতে পারে। ঘোষণা ইতিবাচক, উপরের যে উদাহরণটা পড়লাম এটা হলো ইতিবাচক ঘোষণার উদাহরণ। আর নেতিবাচক ঘোষণা মানে না, যদি এর যারা সন্তানরা তারা যদি আগে মামলা করে, তারা চাইবে যে অমুক আমার বাবার সন্তান না, এই মর্মে ঘোষণা দেওয়া হোক। বুঝলেন কিনা? যদি বি মামলা করে তাহলে তো সে চাচ্ছে যে অমুক আমার পিতা, এই মর্মে ঘোষণা দেওয়া হোক। আর যদি এর সন্তানরা মামলা করে যে অমুক আমার বাবার পিতা না, এই মর্মে ঘোষণা দেওয়া, আমার বাবার সন্তান না, এই মর্মে ঘোষণা দেওয়া হোক, তাহলে ঘোষণা ইতিবাচক হতে পারে, ঘোষণা কি নেতিবাচক হতে পারে। একবার লিখিত পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে নেতিবাচক ঘোষণা বলতে কি বোঝেন। আচ্ছা, তারপরে দেখেন যে যে বিষয়ে ঘোষণামূলক মকদ্দমা দায়ের করা যায়, সুনির্দিষ্ট প্রতীক আইনের 42 ধারার অধীন বল দিবেন দুইটি বিষয়ে ঘোষণামূলক ব্যক্তির জন্য মকদ্দমা দায়ের করা যেতে পারে। একটা হলো বাদীর আইনগত পরিচয়ের জন্য অথবা সম্পত্তিতে বাদীর কোনো অধিকার বিষয়। বাদীর আইনগত পরিচয়ের জন্য অথবা সম্পত্তিতে বাদীর কোনো কি বিষয়ে? অধিকার বিষয়। এবার আমরা চলে আসি যে ঘোষণামূলক মামলার কতগুলো শর্ত আছে, শর্তাবলী। ঘোষণামূলক মকদ্দমার প্রতিকার পাওয়ার শর্তাবলী দেখেন, মকদ্দমা দায়েরের সময় বাদী অবশ্যই আন্ডারলাইন করবেন কোন আইনগত পরিচয়ের অধিকারী হবে।
আইনগত পরিচয় বলতে আইন কর্তৃক আরোপিত কোনো পরিচয়। এই আইনের অধীন আইনগত পরিচয় বলতে আন্ডারলাইন করবেন কোনো চুক্তি বা টর্ট হতে সৃষ্ট নয়, কিন্তু আইন স্বীকৃত কোনো ব্যক্তি বা বিশেষ অধিকারকে বোঝায়। কোনো চুক্তি থেকে যে আইনগত পরিচয় হবে সেটাতে ঘোষণামূলক মামলা করা যাবে না। এই জায়গায় আইনগত যেমন বৈধতা, যে অমুক অমুকের বৈধ পুত্র কি বৈধ পুত্র না, বিবাহ অমুক অমুকের বৈধ বিবাহ কি বিবাহ বৈধ কি মানে বৈধ না, তালাক দত্তক ইত্যাদি আইনগত মর্যাদা। যেমন দেখেন আন্ডারলাইন করেন, বাদী কোনো শিশুর পিতা নয় মর্মে ঘোষণামূলক মোকদ্দমা, বা বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা। যদি ঘোষণার ক্ষেত্রে কোনো নয় থাকে তাহলে সেটা হলো নীতিগত ঘোষণা। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এক নাম্বার যে শর্ত আমরা পেলাম সেটা হলো যে বাদী ঘোষণামূলক মামলা দায়ের করবে কোন সম্পত্তির, তার অবশ্যই কি অধিকার থাকতে হবে? আইনগত পরিচয়ের অধিকারী সে হতে হবে। আইনগত পরিচয়ের অধিকারী হতে হবে। দুই নাম্বার দেখেন, বাদী কোন, আন্ডারলাইন করবেন, সম্পত্তিতে সত্ত্বের অধিকারী হবে। পারসন এন্টাইটেল টু প্রপার্টি, কি পান না? আচ্ছা, না মিললে কথা শুনেন, কথা শুনেন। এক হচ্ছে আইনগত পরিচয়ের অধিকারী হবে, অথবা কোনো সম্পত্তিতে দুই নম্বরে কি বললো, সত্ত্বের অধিকারী হবে। অর্থাৎ মকদ্দমা দায়েরের সময় সম্পত্তিতে বাদীর স্বার্থ বিদ্যমান থাকতে হবে, এটা আন্ডারলাইন করেন। মকদ্দমা দায়েরের সময় সম্পত্তিতে স্বার্থের বিদ্যমান থাকতে হবে, যদিও সম্পত্তি ব্যবহার বা ভোগ করা দূরবর্তী হতে পারে। আন্ডারলাইন করেন এটা, ভবিষ্যতে বাদী উক্ত সম্পত্তিতে স্বার্থের বা সত্ত্বের অধিকারী হবে, এই কারণে সে ঘোষণামূলক মোকদ্দমা দায়েরের অধিকারী হবে না। যেমন বাদী দখলে থাকা অবস্থায় সত্ত্বের ঘোষণা চেয়ে মামলা করতে পারে। ধরেন মাসুদ সাহেবের মাসুদ সাহেবের পিতার অবর্তমানে সম্পত্তির মালিক হবে কে? মাসুদ সাহেব। মাসুদ সাহেবের পিতা যতদিন বেঁচে আছে ততদিন তো ওনার পিতার সম্পত্তির মালিক উনি হয় নাই। তো এখন মাসুদ সাহেব পিতা একটা বাড়িতে আছে, সেই বাড়িতে থাকার পরে এখন প্রতিবেশী এসে বলতেছে মাসুদ সাহেবের পিতার জায়গা দাবি করতেছে, তাহলে এই জায়গা মাসুদ সাহেব ঘোষণামূলক মামলা করলে হবে কিনা বলেন? এটা তো ওই সম্পত্তি তো মাসুদ সাহেবের এখন অধিকার হয় না, এই জায়গায় ঘোষণামূলক মামলা কার করতে হবে? ওনার বাবার। যদি ওনার বাবার অবর্তমানে উনি যখন মালিক হবে তখনই উনি ঘোষণামূলক মামলা করতে পারে। এখন উনি বলতে পারে যে আমার বাবার অবর্তমানে তো ভবিষ্যতে আমি পাবো, বাট যখন পাওয়া যাবে তখন, ভবিষ্যতে পাবেন এই শর্তে কিন্তু ঘোষণামূলক মামলা করা যাবে না। আচ্ছা, তাহলে আমরা একটা পেলাম, কোন সম্পত্তিতে আইনগত পরিচয়ের অধিকারী হতে হবে। দুই নাম্বার পেলাম, মানে কোন কোন কোনো কিছুতে আইনগত পরিচয়ের অধিকারী এক, আর কোন সম্পত্তিতে সত্ত্বের অধিকারী থাকতে হবে কত, দুই। তিন নাম্বার দেখেন, বাদীর এমন আইনগত পরিচয় বা সম্পত্তি সংক্রান্ত যে কোনো অধিকার বিবাদী কর্তৃক অস্বীকার করা হবে, বা আন্ডারলাইন করেন, বিবাদী অস্বীকার করতে উদ্যোগ গ্রহণ করে। বিবাদী হয় অস্বীকার করবে অথবা অস্বীকার করা কি করবে, উদ্যোগ গ্রহণ করবে। অর্থাৎ বিবাদী কর্তৃক বাদীর সত্যের জন্য হুমকি বা বিপজ্জনক কোনো কর্ম করা করা হবে বা হতে পারে। তাহলে আমার মনে রাখতে হবে যে তিন নাম্বার যে পয়েন্টটা সেটা হলো আইনগত পরিচয় অস্বীকার করবে বা সম্পত্তির সত্ত্বের অধিকার কি অস্বীকার করবে। এক নম্বরে পেলাম যে ঘোষণামূলক মামলার বাদী কোন জিনিসে আইনগত পরিচয়ের অধিকারী হবে। দুই নম্বরে পেলাম ঘোষণামূলক মামলার বাদী কোন সম্পত্তিতে সত্ত্বের অধিকারী হবে। তিন নম্বরে পেলাম ওই আইনগত পরিচয় বা সত্ত্ব এটা অস্বীকার করা হবে বা করার উদ্যোগ গ্রহণ করা হবে। এবার দেখেন চার নাম্বার, বাদী প্রার্থিত ঘোষণা ছাড়া অন্য কোনো আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করতে সক্ষম হলে সেই সকল ক্ষেত্রে আন্ডারলাইন করবেন আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করবে। হোয়ার দ্য প্লেইন্টিফ ইজ এবল টু সিক ফার্দার রিলিফ দেন এ মেয়ার ডিক্লারেশন অফ টাইটেল হি মাস্ট সিক সাচ রিলিফ। ফার্দার রিলিফ হচ্ছে এমন প্রতিকার, আগে একটু পড়ি তারপর ব্যাখ্যা করি। দেখেন, যদি সে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা না করে তাহলে আদালত, আন্ডারলাইন করবেন, ঘোষণামূলক ডিগ্রি দিতে অস্বীকার
করবে, কারণ 42 ধারার শেষে বলা হয়েছে যেখানে বাদী শুধুমাত্র সত্যের ঘোষণা ছাড়াও প্রতিকার দাবি করতে পারে কিন্তু তা করা হতে, এটা আন্ডারলাইন করেন, বিরত থাকে, সেখানে আদালত তেমন ঘোষণা দিবে না। এখন আনুষঙ্গিক প্রতিকার কি? আনুষঙ্গিক প্রতিকার ধরেন যে টুটুল বাগচি একটা জায়গার দখলে আছে, উনি ধরেন মালিক, তো আরিফ সাহেব যায় ওনারে বেদখল করে দিছে। তাহলে এখন টুটুল বাগচি বেদখল তো হয়েছে, যদিও বাড়ির মালিক টুটুল বাগচি, কিন্তু উনি তো আর দখলে নাই। এখন টুটুল বাগচি বেদখল হওয়ার পরে শুধু সত্ত্বের মামলা করলে হবে না, শুধু সত্ত্বের মামলা করলে হবে না, এই জায়গা সত্ত্বের সাথে সাথে ওনার দখলও চাইতে হবে। এই জায়গা ঘোষণামূলক মামলার সাথে সাথে দখল হচ্ছে আনুষঙ্গিক প্রতিকার। আনুষঙ্গিক প্রতিকার যদি আপনি না চান, তাহলে আদালত যদি ঘোষণাও দেয় আপনারে, তাহলে তো আপনি দখল তো পাইতেছেন না, এই জন্য আবার আপনার দখলের মামলা করা লাগবে। এই জন্য আইনের নিয়ম হচ্ছে যে ঘোষণামূলক মামলার সাথে যদি আপনার আরো প্রতিকার চাওয়ার সুযোগ থাকে, তা একসাথেই চাইতে হবে, আলাদা আলাদা করে চাওয়া যাবে না। এখন বলেন তো, যে ধরেন টুটুল বাগচি আহ মামলা করছে, বেদখল হওয়ার পর শুধু সত্যের মামলা করছে, মানে উনি ধরেন সরল বিশ্বাসী উকিল সাহেবই ভুল করছে, দখলের মামলাটা অন্তর্ভুক্ত করা হয়নি, শুধু সত্যের মামলা করছে। তাহলে মিতা বলেন তো, এখন টুটুল বাগচির এই মুহূর্তে কি প্রতিকার আছে? দখলের কথা আনা হয় নাই, এখন টুটুল আপনার কাছে আসছে, টুটুল বাগচি অ্যাডভোকেট আপনি, এখন আপনি কি বলবেন, কি করণীয় স্যার? আশরাফুল সাহেব, যে প্রশ্নটা হচ্ছে যে টুটুল বাগচি একটা জায়গার মালিক, উনি দখলেও ছিলেন, আরিফ সাহেব দলবল নিয়ে টুটুল বাগচির বাড়ি থেকে বেদখল করছে। এখন টুটুল বাগচি একজন আইনজীবীর কাছে গেছে, সে বলল যে তোমার ই করা লাগবে না, অ্যাডভোকেট কোর্ট ফি দেওয়া লাগবে না, শুধু 300 টাকা দাও, সত্যের মামলা করে দিই। এখন শুধু সত্যের মামলা করছে, কিন্তু এই জায়গা ওনার দখল চাওয়ারও সুযোগ ছিল, কিন্তু মামলায় দখল চাওয়া হয় নাই। এখন টুটুল বাগচির আইনজীবী হিসেবে আপনার কি করণীয় আছে? যে 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 আসমা খানম বলেন, কি আছে না না আছে তো আপনাদের দ্বারা জিজ্ঞেস করতেছি। আচ্ছা শুনেন, দেওয়ানি কার্যবিধি অনুযায়ী আপনাদের উত্তর দেওয়া উচিত ছিল। সেটা হচ্ছে যে এখানে এখানে হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনি, যেহেতু আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে, তাহলে আমি এই জায়গায় আর্জি সংশোধনের আবেদন করে ওই দখলের বিষয়টা কি করব, ইনক্লুড করব। আর যদি আমি আর্জি সংশোধন করতে ব্যর্থ হই, ধরেন আদালত আমার মঞ্জুর করে নাই, সেই ক্ষেত্রে এই যে মামলা আমার হলো ফর্মাল ডিফেক্ট আছে। ফর্মাল ডিফেক্ট মানে বুঝাইছিলাম আপনাদের 23/27 এক বিধিতে, যে আপনি বার কাউন্সিলের রেজিস্ট্রেশন কার্ড পাইছেন, সব পাইছেন, কিন্তু আপনি মনে মনে যাচ্ছেন যে আমার তো আমার দিয়ে পাস হবে না নাই, যদিও কালাকট করে কোর্টে যাচ্ছি, কিন্তু কয়েকদিন পর নাম হবে না, ফেল করছে। এটা হলো কি ফর্মাল ডিফেক্ট। তাহলে এই ক্ষেত্রে কি করণীয়, সেটা হচ্ছে যে মামলা আমি প্রত্যাহারের আবেদন করব, কি শর্তে, আবার দায়েরের শর্তে, 23/27 এক বিধিতে। তাহলে যদি আপনি শুধু সত্য ঘোষণামূলক মামলা করছেন কিন্তু আনুষঙ্গিক প্রতিকার চান নাই, সেই ক্ষেত্রে আপনার প্রতিকার হলো দুইটা। এক, ওই মামলা আর্জি সংশোধনের আবেদন করা। আর আর্জি সংশোধনের আবেদন যদি না করতে চান, তাহলে মামলাটা প্রত্যাহার করবেন কিসের শর্তে, আবার পুনরায় দায়ের শর্তে। পুনরায় যখন দায়ের করবেন তখন 42-এর সাথে কত ধারা থাকবে, 8 ধারা। বুঝেন কিনা? আচ্ছা, আর আপনি যদি এই 42 ধারা মামলার একটা তো করছেন, দেখেন, করার পরে আলাদা যদি দখলের মামলা করেন, উস্তেদের মামলা তো 8 ধারাই হয়, আলাদা যদি ওই মামলা চলমান থাকা থাকা অবস্থায় করেন, তাহলে মামলাটা কি হয়ে যাবে, স্থগিত থাকবে। পরবর্তী দায়ের মামলা কি হবে, স্থগিত। আর যদি এরকম আপনি 42 ধারা মামলা হেরে গেছেন, তারপরে এসে 842 করলেন, তাহলে তো কনস্ট্রাকটিভ রেস জুডিকেটা দ্বারা বাড়িতে যাবে, এই মামলা তো আগেই তোমার নিষ্পত্তি হয়ে গেছে। আচ্ছা দেখেন, হ্যাঁ হ্যাঁ, দেখেন, সো যদি দেখেন ভাই, যদি প্রথম 3টি শর্ত পূরণ না হয়, তাহলে আদালত মকদ্দমাটি খারিজ করে দিবে। প্রথম 3টা শর্ত হলো কি কি ছিল, তার আইনগত অধিকার থাকবে, তার সম্পত্তিতে সত্ত্বের অধিকার থাকবে, আর 3 নম্বরে ছিল তার আইনগত অধিকার বা সত্ত্বের অধিকার অস্বীকার করবে। তাহলে এই 3টা উপাদান যদি, শর্ত যদি পূরণ না হয়, তাহলে আদালত মামলাটা কি করবে,
খারিজ করে দিবে। যদি প্রথম তিনটি শর্ত পূরণ হয়, কিন্তু আন্ডারলাইন করবেন চতুর্থ শর্তটি পূরণ হয়নি, মানে আনুষঙ্গিক প্রতিকার আপনি চান নাই, অর্থাৎ প্রয়োজনীয় আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করা হয়নি, সেই ক্ষেত্রে আদালত ঘোষণাটি মঞ্জুর করবে না। ঘোষণামূলক ডিক্রি বাদীর কোনো নতুন অধিকার সৃষ্টি করেন, আন্ডারলাইন করবেন, বরং বাদীর বিদ্যমান অধিকারকে ঘোষণা করে। তাই মকদ্দমা দায়ের করার সময় বাদীর অধিকার বিদ্যমান থাকতে হবে। বাদী ভবিষ্যতে কোনো অধিকার অর্জন করবে, তার ঘোষণা চেয়ে মকদ্দমা দায়ের করতে পারে না। দেখেন আমরা আবার একটু চলে এসেছি আনুষঙ্গিক প্রতিকার কি। এই যে দেখেন আনুষঙ্গিক প্রতিকার বা ফার্দার রিলিফ, যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায় বলা হয়েছে, যেখানে বাদী সত্যের ঘোষণা, মেয়ার ডিক্লারেশন অফ টাইটেল ছাড়া, আন্ডারলাইন করবেন, আরো ফার্দার রিলিফ দাবি করতে পারতো, কিন্তু তা করা হতে বিরত থাকে, সেখানে আদালত তেমন ঘোষণা দিবে না। এক্ষেত্রে আদালত মকদ্দমাটি খারিজ করবে না, কিন্তু দাবিকৃত ঘোষণাও মঞ্জুর করবে না। এখন খারিজ করবে না বলতে বোঝাচ্ছে যে প্রাথমিকভাবে খারিজ করবে না, কিন্তু একসময় মামলা চলতে চলতে আপনারে যে আর কিন্তু আপনার প্রতিকারও দিবে না। বুঝতে পারছেন? ফর্মাল ডিফেক্টস আছে কার কার আপনাদের এই জায়গা? তাহলে আরজি সংশোধন করেন, নাহলে প্রত্যাহার করেন। দেখেন যেখানে বাদী সত্যের ঘোষণা, মেয়ার ডিক্লারেশন টাইটেল ছাড়া আরো প্রতিকার দাবি করতে পারতো, সেখানে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করা, আন্ডারলাইন করেন, বাধ্যতামূলক। পরীক্ষায় প্রশ্ন আসবে যে ঘোষণার সাথে সাথে যদি আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার সুযোগ থাকে, তাহলে এটা চাওয়া কি বাধ্যতামূলক। অর্থাৎ এই ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা না করলে আদালত কোনোভাবেই ঘোষণা মঞ্জুর করবে না। একটু উদাহরণে চলে আসি। দেখেন যে যদি বাদী সম্পত্তির দখলে না থাকে এবং বাদী যদি আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দখল দাবি না করে শুধুমাত্র সত্য ঘোষণার মকদ্দমা দায়ের করে, তাহলে আদালত সত্য ঘোষণা মঞ্জুর করবে না। একটু আগে যে উদাহরণটা দিলাম, যে উনি দখলে নাই, কিন্তু উনি মামলা করছে শুধু কি সত্যের, উনি কোনো দখলের মামলা করে নাই। অর্থাৎ যে ক্ষেত্রে বিবাদী বিরোধীয় সম্পত্তির দখলে থাকে, দখলে আছে বিবাদী, বাদী দখলে থাকে না, সেই ক্ষেত্রে সত্য ঘোষণার মকদ্দমায় বাদীকে অবশ্যই, আন্ডারলাইন করেন, দখলের দাবি করতে হবে। সত্যের সাথে সাথে কি চাইতে হবে? দখল। যদি না করে তাহলে আদালত সত্য ঘোষণা মঞ্জুর করবে না। তারপরে দেখেন যে যে ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার দাবি করা উচিত ছিল, সেই ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার দাবি না করলে আদালত কোনো ঘোষণা মঞ্জুর করবে না। তার কারণ হলো মকদ্দমার, আন্ডারলাইন করেন, বহুত্ব নিবারণ করার জন্য। বহুত্ব নিবারণ মানে বুঝেন? মানে ওই এক মামলায় সব বিষয় নিষ্পত্তি করা সম্ভব ছিল। আলাদা আপনি যদি এই জায়গায় ঘোষণা চাইছেন চাইছেন পরে আরেকটা মামলা করলেন, তাহলে মামলা হবে কয়টা? দুইটা। কিন্তু আপনি তো এক মামলায় দুইটা নিষ্পত্তি করা সম্ভব ছিল। যেমন দেখেন, আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দখল দাবি করা উচিত ছিল, কিন্তু আপনি দাবি না করে শুধুমাত্র ঘোষণার জন্য মকদ্দমা দায়ের করেছেন। এই ক্ষেত্রে যদি আদালত আপনার ঘোষণাটি মঞ্জুর করে, তাহলে আপনি পুনরায় দখলের জন্য আবার মকদ্দমা দায়ের করবেন, অথচ দখল এবং ঘোষণা এই দুইটি বিষয় একই মকদ্দমায় নিষ্পত্তি করা সম্ভব ছিল। তাহলে আমাদের ইয়া বলেন, হাফিজ সাহেব বলেন, হাফিজ ভাই বলেন, যে আনুষঙ্গিক প্রতিকার কি জিনিস? আচ্ছা, অনলাইনে যারা আছেন একটু বলেন তো আনুষঙ্গিক প্রতিকার কাকে বলে? ওমর ফারুক সাহেব বলেন, শুনি না আপনার কথা। হ্যালো। আচ্ছা যাই হোক, দেখেন আমরা চলে আসি, এই দেখেন, যে ঘোষণামূলক মকদ্দমা দায়ের করতে পারে, 42 ধারার অধীন ঘোষণামূলক মকদ্দমা দায়ের করতে পারে কে কে? দেখেন, যে ব্যক্তি, যে কোনো ব্যক্তি যে আইনগত পরিচয়ের অধিকারী, লিগাল ক্যারেক্টার, যার আইনগত পরিচয় আছে, বা কোন সম্পত্তিতে যার সত্ত্বের অধিকার আছে, এবং যার এমন পরিচয় বা অধিকার অস্বীকার করা হয়েছে বা করার উদ্যোগ নেওয়া হয়েছে। বলেন তো আরিফ সাহেব, বলেন তো, যে একজন ব্যক্তি সে মালিক না, কিন্তু দীর্ঘদিন যাবত একটা সম্পত্তিতে আছে, একটা জায়গায় আছে, এখন তারে গিয়ে তার প্রতিবেশী বেদখল করছে, এখন সে কি ঘোষণার মামলা করতে পারবে কিনা? দখল আর ঘোষণা একসাথে পারবে কিনা?
অল্পতে দখল সত্ত্ব অর্জন করে এই মুহূর্তে যদি তারা বেদখল করে, হ্যাঁ, আমরা সত্ত্ব সহ তার আনুষঙ্গিক প্রতিকার চাইতে হবে। 12 বছরের বেশি যদি সে একটানা দখলে থাকে। আচ্ছা, তাহলে আমি 12 বছরের বেশি কথা বলি না, আমি কিন্তু প্রশ্নে বলেই দিছি যে ধরেন সে মালিক না, সে জবরদখলও তার অর্জিত হয় নাই। তো এই ক্ষেত্রে যদি তারে বেদখল করে, তাহলে সে কি 842-এর মামলা করতে পারবে কিনা আরিফ সাহেব? তো সে, না, কেন পারবে না, ব্যাখ্যা দেন। তার এর তো সে তত দখলে আছে, তত সত্ত্ব নাই। এখানে শুধু দখলে আছে, তার এখনো কি অর্জিত হয় নাই, সত্য অর্জিত হয়নি। সো এই জায়গায় সে 42 ধারা মামলা করতে পারবে না, সে পারবে 9 ধারা মামলা করতে। জি দেখেন। আচ্ছা দেখেন, আচ্ছা আমরা কোর্ট ফিতে আসি ভাই। কোর্ট ফি হচ্ছে যে, আচ্ছা এখানে ঘোষণামূলক মামলার কোর্ট ফি হচ্ছে দুই প্রকার। যখন শুধু ঘোষণা চাওয়া হয় সেক্ষেত্রে 300 টাকা। আর যদি ঘোষণার সাথে আপনি আনুষঙ্গিক প্রতিকার চান, তাহলে এক বলেরম। তাহলে কি এক বলেরম, ধরেন শুধু ঘোষণামূলক মামলা করছেন 300 টাকা, কিন্তু 42-এর সাথে 8ও চাইছেন, তাহলে কি এক বলেরম। দেখেন, শুধুমাত্র ঘোষণামূলক মামলার ক্ষেত্রে শুধুমাত্র ঘোষণামূলক ডিক্রির জন্য নির্ধারিত কোর্ট ফি কত টাকা? 300 টাকা দিতে হবে। অর্থাৎ যে ক্ষেত্রে কোনো আনুষঙ্গিক প্রতিকার না চেয়ে শুধুমাত্র ঘোষণামূলক ডিক্রির জন্য মকদ্দমা রুজু করা হয়, সেক্ষেত্রে নির্ধারিত কোর্ট ফি কত টাকা দিতে হয়? 300 টাকা। এবার আমরা চলে আসি, দেখেন যে আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণামূলক মামলার ক্ষেত্রে, কিন্তু যে ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণামূলক ডিক্রির জন্য মকদ্দমা রুজু করা হয়, সেক্ষেত্রে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হয়। যেমন এই জায়গা বলছে যে দলিলটি বাদীর উপর বাধ্যকর নয় মর্মে ঘোষণামূলক মকদ্দমা দায়ের করলে 300 টাকা কোর্ট ফি দিতে হবে। কিন্তু 42 ধারায় দলিলটি বাধ্যকর নয় মর্মে ঘোষণামূলক মকদ্দমা এবং 39 ধারায় আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দলিল বাতিলের মকদ্দমা দায়ের করলে দলিল উল্লেখিত মূল্যমানের উপর 1 ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। যদি আপনি 42-এর সাথে দলিল বাতিলও চাইছেন, তাহলে আপনার কোর্ট ফি দিতে হবে কত? 1 ভ্যালোরাম, কারণ আপনি আনুষঙ্গিক প্রতিকার চাইছেন। যদি শুধু ঘোষণা চাইতাম তাহলে কত হতো? 300 টাকা। বা দেখেন, এটা দেখেন, যখন সম্পত্তিতে বাদীর দখল সত্ত্ব ঘোষণার উপর নির্ভর করে, তখন বাদী সত্য ঘোষণার জন্য 42 ধারায় এবং আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দখল উদ্ধারের জন্য 8 ধারায় মকদ্দমা দায়ের করতে পারে। এই ক্ষেত্রে অ্যাড ভ্যালোরাম বা মূল্যায়ন প্রতীক কোর্ট ফি দিতে হবে। আচ্ছা, আমরা চলে আসি তামাদির মেয়াদ। তামাদির মেয়াদ, টাইম টু ফাইল দা সুট। তামাদির মেয়াদ ওই একই, যদি শুধু ঘোষণার মামলা করেন তাহলে তামাদি মেয়াদ 6 বছর। আর যদি আনুষঙ্গিক প্রতিকার চান, তাহলে ওই আনুষঙ্গিক প্রতিকারের যেরকম সেরকম। যদি আপনি 8 ও 42 করেন, তাহলে 12 বছর। যদি আপনি 42-এর সাথে 39 আনেন, তাহলে 3 বছর। যদি শুধু 42 করেন, সেক্ষেত্রে কত? 6। তবে এই জায়গায় আরেকটা কথা আছে, আরেকটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে যে শুধু অবৈধ জাল নামে ঘোষণা চাইছে, সেক্ষেত্রে 6 বছর না, সেক্ষেত্রে 3 বছর। 92-93 অনুচ্ছেদ, 92 আর 93 একটু দেখেন। কোন প্রকার আনুষঙ্গিক প্রতিকার ছাড়া শুধুমাত্র ঘোষণামূলক ডিক্রির জন্য মকদ্দমা রুজু করতে হবে 6 বছরের মধ্যে। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 120। কারণ শুধুমাত্র ঘোষণামূলক, কারণ শুধুমাত্র ঘোষণামূলক মামলা দায়েরের তামাদি মেয়াদ তামাদি আইনের তফসিলে নেই। এই কারণে তামাদি আইনের 120 অনুচ্ছেদ প্রযোজ্য হবে। পোষ্য গ্রহণ বৈধ হয়েছে এই মর্মে ঘোষণার মামলা দায়েরের তামাদি মেয়াদ 6 বছর। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 118। পোষ্য গ্রহণ বৈধ মানে আছে দত্তক গ্রহণ বৈধ হয়েছে এই মর্মে যদি ঘোষণামূলক মামলা করে, তাহলেও কতদিন? 6 বছর। কিন্তু দেখেন পরের লাইনটা আন্ডারলাইন করেন, আনুষঙ্গিক প্রতিকার সহ যদি ঘোষণামূলক মকদ্দমা ডিগ্রির জন্য মকদ্দমা করা ঘোষণামূলক ডিগ্রির জন্য মকদ্দমা করা হয়, সেই ক্ষেত্রে তামাদির একক কোনো মেয়াদ নেই। যেমন যদি 42 ধারায় দলিলটি বাধ্যকর নয় মর্মে ঘোষণামূলক মকদ্দমা এবং 39 ধারায় আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দলিল বাতিলের মকদ্দমা দায়ের করার ক্ষেত্রে তামাদি মেয়াদ হবে কত? 3 বছর। তাহলে আমাদের মাসুদ সাহেব একটু সংক্ষেপে বলেন তো, ঘোষণামূলক মামলার তামাদি মেয়াদ আর কোর্ট ফি কেমনে হবে? ঘোষণামূলক মকদ্দমা তামাদি মেয়াদ হবে 3 বছর। যদি আপনার 120 অনুচ্ছেদ অনুযায়ী 6 বছর। আর এইখানে স্যার কোর্টের বিষয়টা হচ্ছে যদি আপনার 8 ও 42 একসঙ্গে মামলা করা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে
$1 প্রফিট অর্থাৎ মূল্য অনুপাতিক হারে প্রফিট দিতে হবে। আর যদি শুধুমাত্র 42,000 শুধুমাত্র ফিক্স প্রফিট 300 টাকা। হুম। আচ্ছা, তাহলে আমরা তামাদি মেয়াদে চলে পড়লাম, সংক্ষেপে মনে রেখে দেখেন যে ঘোষণামূলক মকদ্দমা ঘোষণা দেওয়া আদালতের বিবেচনামূলক ক্ষমতা। আমরা জানি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে একটা ক্ষেত্রেই বাধ্যতামূলক, সেটা কত সুমন সেন, কত 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 দ্বারা 8 আর 9, ধন্যবাদ। যে ক্ষেত্রে বাদী আনুষঙ্গিক প্রতিকার দাবি করতে পারত সেখানে আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণামূলক মকদ্দমা দায়ের করতে হবে, কিন্তু যে ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার দাবি করার কোনো প্রয়োজন নাই সেই ক্ষেত্রে শুধুমাত্র ঘোষণামূলক মকদ্দমা দায়ের করা যায় এবং তা রক্ষণীয়। তারপরে দেখেন যে ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার দাবি করতে পারত সেক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার দাবি করা, এটা আন্ডারলাইন করে 2টা স্টার দেন, বাধ্যতামূলক। যে ক্ষেত্রে বাদী আনুষঙ্গিক প্রতিকার দাবি করতে পারতো কিন্তু করেনি সেই ক্ষেত্রে আন্ডারলাইন করেন ঘোষণা মঞ্জুর না করা আদালতের জন্য বাধ্যতামূলক। আচ্ছা, পরেরটা দেখেন যে ঘোষণামূলক ডিক্রি শুধুমাত্র মকদ্দমার পক্ষগণ বা তাদের মাধ্যমে দাবিদার ব্যক্তিগণের উপর বাধ্যকর হবে, কিন্তু এই ঘোষণা আন্ডারলাইন করবেন তৃতীয় পক্ষের উপর বাধ্যকর হবে না। 3টে স্টার দেন। এই জায়গায় লেখেন ইফেক্ট অফ ডিক্লারেশন, ইংলিশে একটু লেখেন। 43 ধারার টাইটেল হচ্ছে ইফেক্ট অফ ডিক্লারেশন। এই যে আমি স্ক্রিনে লিখতে দেখ, EFFECT, ইফেক্ট অফ ডিক্লারেশন, DECLARATION, ডিক্লারেশন মানে হচ্ছে ঘোষণার ফলাফল। বাংলা একটু ব্র্যাকেটে লিখে রাখেন, ঘোষণার ফলাফল। ধারা 43, ডিক্লারেশন। ইফেক্ট অফ ডিক্লারেশন বা ঘোষণার ফলাফল, এটা আছে কত ধারায়? 43 ধারায়। বইয়ের একটা উদাহরণ আছে, শুনেন। এটার অর্থ হচ্ছে ঘোষণামূলক মামলা যদি মাসুদ আর আরিফ সাহেবের বিরুদ্ধে চলে তাহলে যে ডিক্রিটা দিল এটা মাসুদের আর আরিফ সাহেবের উপরই বাধ্যকর, এর বাইরের কোনো লোক মানতে বাধ্য না। ধরেন বইয়ে যে উদাহরণটা আছে এরকম যে একজন ব্যক্তি সে তার স্ত্রী এবং তার মাতাকে, স্ত্রী হলো বৈধ স্ত্রী, এই মর্মে সে ঘোষণামূলক মামলা দায়ের করছে। সে দাবি করছে যে স্ত্রী হচ্ছে তার বৈধ স্ত্রী, এই মর্মে ঘোষণা দেয়া হোক, এবং আদালত ঘোষণা দিছে বৈধ স্ত্রী। কিছুদিন পরে আর একজন ব্যক্তি, ধরেন তার প্রতিবেশী অথবা অন্য কোনো ব্যক্তি এসে ওই ব্যক্তির স্ত্রীর নামে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারে মামলা করছে। দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারে মামলা করা যায় শুধুমাত্র কার বিরুদ্ধে জানেন? স্বামী স্ত্রীর বিরুদ্ধে। তার মানে আর একজন এসে ওই ব্যক্তির স্ত্রীরও স্ত্রী দাবি করতেছে। তাহলে এখন আগের মামলায় কিন্তু আদালত কি ঘোষণা দিচ্ছে যে সে হচ্ছে এক ব্যক্তি বৈধ স্ত্রী, কিন্তু কিছুদিন পরে আর একটা মামলা এসে আর একজন ব্যক্তি দাবি করতেছে যে অমুক হচ্ছে তার, মানে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারে মামলা করছে। এখন আগের মামলার ডিক্রি এই মামলায় কোনো প্রভাব বিস্তার করবে কিনা? লাস্টে যে ব্যক্তিটা আসলো সে কিন্তু প্রথম মামলার কোনো পক্ষ ছিল না, বুঝতে পারছেন? এই কারণে তার উপর 42 ধারা ঘোষণামূলক মামলার ডিক্রি বাধ্যকর না। কারণ ঘোষণামূলক মামলার ডিক্রি শুধুমাত্র কার উপরই বাধ্যকর? পক্ষকর। আর এই যে পরে যে সে দাবি করলো সে কিন্তু আগের মামলার কি ছিল না, পক্ষ ছিল না। এই হচ্ছে কথা। তো এই কথাটা বলছে কত ধারা আলোচনা করছে? 43 ধারা। এবং ইফেক্ট অফ ডিক্লারেশন বা ঘোষণার ফলাফল। আমরা যদি দেখি, দেখেন যে যে সকল ক্ষেত্রে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যায়, এখানে বেশ কতগুলা উদাহরণ আছে যে দত্তক, বৈধ অবৈধ, প্রতিবেশী গ্রামের বাসিন্দাদের এমুকের হাঁটার অধিকার আছে নাকি নাই, এগুলা আপনারা পড়ে নিয়েন, এগুলা আর বিস্তারিত পড়লাম না। সরাসরি চলে আসেন, দেখেন ডিক্রি জারি। ডিক্রি জারি, শোনেন,
নর্মালি আমরা জানি যে একটা দেওয়ানি মামলার ফল ভোগ করার জন্য জারি মামলা করা লাগে নাকি, কিন্তু ঘোষণামূলক মামলায় কোনো ডিগ্রি জারি মামলা করা লাগে না, ঘোষণা ওই সাথে সাথেই কার্যকর হয়। তো যদি পরীক্ষায় আসে যে কোন ধরনের মামলায় ডিগ্রি জারি, কোন ধরনের ডিগ্রির ক্ষেত্রে জারি মামলা করা লাগে না, কোন ধরনের ডিগ্রি, এই হচ্ছে কথা। তো এটাও পড়ে নেবেন, তিনটা স্টার গুরুত্বপূর্ণ। তো আমরা বিগত বছরের প্রশ্ন যদি আসি, দেখেন বিগত বছরের প্রশ্ন, এনি পার্সন entitled to any legal character or to any right as to any property may institute a suit, মানে any person entitled to any legal character মানে আইনগত মর্যাদার অধিকারী অথবা কোনো সম্পত্তিতে সত্ত্বের অধিকারী, সে ইনস্টিটিউট দায়ের করতে পারে একটি মামলা কোন ধারায়, কোন ধারায় বলেন, 42 ধারায়। তারপরটা দেখেন যে ঘোষণামূলক মামলা কে করতে পারে, যার আইনসম্মত বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তি আর কোন সম্পত্তিতে যার কি আছে, সত্ত্ব আছে। দেওয়ানি মামলায় কোনটি রক্ষণীয়, বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা, বাদী বিবাদীর দত্তক পুত্র মর্মে ঘোষণা, বাদী বিবাদীর পালক পিতা মর্মে ঘোষণা, উপরে সবগুলোই যে কোনো কিছু চাওয়া যায়, সেটা ইতিবাচক হতে পারে, সেটা কি। 4 নম্বরটা দেখেন, কলেজের অধ্যক্ষ হিসেবে কোনো ব্যক্তির অবস্থান অস্বীকৃত হলে, কলেজের অধ্যক্ষ অস্বীকার করতেছে, তার সুনির্দিষ্ট প্রতিকারে কত ধারায় মামলা করবে, 42 ধারা। 5 নম্বর দেখেন যে ঘোষণামূলক মামলায় কত টাকা কোর্ট ফি দিতে হয়, 300 টাকা। আর 300 টাকার বেশি কখন লাগে, আনুষঙ্গিক প্রতিকার চাওয়া হয়। কোন ব্যক্তি স্থাবর সম্পত্তি সংক্রান্ত একটি ঘোষণামূলক মোকদ্দমা করতে পারে যদি সম্পত্তিতে তার কি থাকে, একচ্ছত্র দখল থাকে। বলেন তো এই মেঘনা বলেন, সম্পত্তিতে দখলে নাই, তারপরও যদি ঘোষণা, শুধু ঘোষণা মামলা করে, মামলার ফলাফল কি হবে। সত্ত্ব তারা আছে, তারা বেদখল করছে, এখন শুধু সত্ত্বের মামলা করলে কি হবে বলেন। শুধু সত্ত্বের মামলা করলে আদালত সেরকম কোনো ঘোষণা দেবেন, ওই জায়গায় আরো আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার সুযোগ ছিল। তাহলে আনুষঙ্গিক প্রতিকার কেমনে চাইবেন বলেন, একটু আগে বলছি কেমনে চাইবেন, আরজি সংশোধনের মাধ্যমে অথবা মামলাটা কি করে, প্রত্যাহার করে। আপনাদের লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে অমুক অমুকরে বেদখল, অমুক অমুকের জায়গায় বাবার জায়গায় উত্তরাধিকার সূত্রে দখলে আছে, দখলে থাকাকালীন অবস্থায় একজন প্রতিবেশী দাবি করছে যে তার পিতা বেঁচে থাকা অবস্থায় এই জমি প্রতিবেশীর কাছে বিক্রি করে গেছে, শুধু দাবি করে ক্ষান্ত হয় নাই, বেদখলও করছে। এবং আপনি গিয়ে একজন উকিলের কাছে গেছেন, উকিল সাহেব যখন শুধু সত্যের মামলা করছে, এখন এই ক্ষেত্রে এই মামলার আইনগত ফলাফল কি হবে। তো দেখেন 8 নম্বর প্রশ্নটা দেখেন যে কোন ক্ষেত্রে ডিক্রিদার দায়কের বিরুদ্ধে জারি মামলা করতে পারে না, জারি মামলা করা যায় না কোন ক্ষেত্রে, সত্য ঘোষণার মকদ্দমায় জারি মামলা করা লাগে না। আমরা সেলফ প্র্যাকটিস যদি আসি, সেলফ প্র্যাকটিসে যা যা আছে মোটামুটি সবই গুরুত্বপূর্ণ, পড়ে ফেলবেন। কোনো প্রশ্ন যদি বুঝতে সমস্যা হয় আমাকে অবগত করবেন, এ জায়গা সবই আসার মতো। 19 নম্বরে আসেন, বুঝতে কি হয়, কি বলেন, কোনটা বোঝেন না। আচ্ছা দেখেন, এ একটি সম্পত্তির সত্ত্বের অধিকারী, বি সম্পত্তিটির দখলে আছে, উক্ত সম্পত্তি সম্পর্কে নিম্নলিখিত কোন মামলাটি সঠিক। সে তো, যে মামলা করবে সে দখলে নাই, সে মালিক ঠিক আছে কিন্তু দখলে নাই, তাহলে মামলা করবে কি, ঘোষণা আচ্ছা কেউ বললেন না, আমি একজনের প্রশ্ন করি যে মাসুদি বলেন তো, এই জায়গা যে ঘোষণা ও সম্পত্তির দখলের যে মামলা করলো, মামলা করবে আর কি, তো এই জায়গা তামাদি মেয়াদ কতদিন। আমাদের মিয়া 3 বছর। 842-এ 3 বছর কবে হয়, কোন বইতে পড়ছেন, 842-এ কত, 12 বছর কোথায় কোথায় আছে, 12 বছর আছে 144 অনুচ্ছেদ আর 142। তা এই জায়গায় 142 না 44 কোনটা হবে বলেন। এই জায়গা যেহেতু সম্পত্তি শব্দের অধিকারী, এখানে 142 হচ্ছে। আর 44 কখন হয়, 44 হবে যদি দখলের অধিকারী।
দখল থেকে যদি মানে বেদখল আপনাদেরকে শিখাইছিলাম, না স্যার, কি শিখাইছিলাম বলেন? যদি দখলে থাকে হচ্ছে তাই তখন 42, হ্যাঁ, আর যদি দখলেই না থাকে দখলেই নাই, তখন 8 আর 42 করলে 144। মনে আছে কিনা মাসুদ সাহেব? মানে আপনি মালিক, আপনারে বেদখল করছে, তাহলে আপনি 842 ধারে মামলা করবেন 12 বছরের মধ্যে, এটা হলো 142। আর আপনি একজনের জায়গা কিনছেন, জায়গা কেনার পরে গিয়ে দেখলেন ওই জায়গায় আগে থেকে একজন দখলে আছে, তখন তার বিরুদ্ধে 842-এর মামলাই করবেন 12 বছরের মধ্যে, কিন্তু এটা হলো কত, 144। আমি 22 সালে স্যার যে একটা লেখে রাখছিলাম সেটাই আমি কারণ এই 22 সালে আমরা তো ঠিক করছিলাম যে আচ্ছা, এত কথাতে কাজ নাই, কথা বেশি বলেন। যে জায়গায় সংশোধনী আসছে সেইটুকু কি করবেন, আবার 22-তে পড়ে আছেন কেন? 26 দ্বারা দেখেন, 26 নাম্বার আর কি। ঘোষণামূলক মামলার ক্ষেত্রে যে ঘোষণা দেওয়া হয় তা বাধ্যকর হবে কার উপরে? পক্ষের উপরে। আর কার উপরে? পক্ষের মাধ্যমে দাবিদার ব্যক্তিগণ। আচ্ছা, এখন এটা বলছে কত দ্বারায়? এটা 43 এটা একটু লেখেন, জাজমেন্ট ইন পার্সোনাম। এই যে রায়, 43 ধারার যে রায়, এটা হলো পরীক্ষায় প্রশ্ন আসতেও পারে যে কোন প্রকৃতির রায়। জাজমেন্ট ইন পার্সোনাম, আমি একটু বলি, দেখেন এই জায়গায় স্ক্রিনে জাজমেন্ট বানান তো পারেন, JUD, JUDGMENT, ইন পার্সোনাম, PERSONAM। হ্যাঁ, জাজমেন্ট ইন পার্সোনাম মানে হচ্ছে যে শুধুমাত্র মামলার পক্ষগণের উপর বাধ্যকর, শুধুমাত্র মামলার। আমরা চলে আসি, দেখেন রিসিভার নিয়োগ। রিসিভার নিয়োগ, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার, মামলা বিচারাধীন থাকা অবস্থায়, এই শব্দটা গোল দেন, বিচারাধীন থাকা অবস্থায় রিসিভার নিয়োগ আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা, ডিসক্রিশনারি পাওয়ার। তাহলে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে রিসিভার নিয়োগ করতে পারে কখন? মামলা বিচারাধীন থাকা অবস্থায়। তার নিয়োগ, অধিকার, কর্তব্য, দায় দায়িত্ব 1908 সালের দেওয়ানি কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত হবে। দেওয়ানি কার্যবিধির কত কত আদেশে আছে? 40 আদেশ। এবং দেওয়ানি কার্যবিধির 40 নং আদেশ অনুযায়ী দেওয়ানি আদালত রিসিভার নিয়োগ করতে পারে। আচ্ছা, এখন এখানে যদি বলে রিসিভার মানে নিয়ন্ত্রিত হয় কততে? দেওয়ানি কার্যবিধির কত আদেশ? 40 আদেশের নিচে লেখেন 94 ঘ দ্বারা, 94 ঘ, 40 আদেশের নিচে লিখবেন 94 ঘ। লিখেছেন? 94 ব্র্যাকেটে ঘ হবে। তাহলে এই জায়গায় একটু ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গায় একটু কয়েকটা কথা লিখতে হবে ভাই। প্রথমে লেখেন 40 আদেশের এক বিধি। 40 আদেশের এক বিধি সমান সমান রিসিভার নিয়োগ। রিসিভার নিয়োগ ব্র্যাকেটে লেখেন ডিক্রি প্রদানের আগে বা পরে। তারপরে লেখেন 40 আদেশের দুই বিধি সমান সমান দিয়ে লেখেন পারিশ্রমিক। পারিশ্রমিক কার পারিশ্রমিক? তারপরে লেখেন 40 আদেশের তিন বিধি। 40 আদেশের তিন বিধি লিখছেন, লেখেন দায়িত্ব ও কর্তব্য। কর্তব্য। 40 আদেশের চার বিধি লেখেন, চার বিধি। অপসারণ লেখেন, অপসারণ। 40 আদেশের পাঁচ বিধি লেখেন, সমান 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 দিয়ে লেখেন যে রাজস্ব
দেখেন, রাজস্ব প্রদানকারী প্রদানকারী ভূমির ক্ষেত্রে কালেক্টর, রিসিভার হিসেবে দায়িত্ব পালন করবেন। উদাহরণ, বেনজির আহমেদের সাবানা পার্ক জেলা প্রশাসন দেখাশোনা করে। বুঝতে পারছেন? জি, হ্যাঁ হ্যাঁ। রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে কালেক্টর রিসিভার হিসেবে দায়িত্ব পালন করবেন, এটা আছে 40 আদেশের 5 বিধি। এরপর 3টে স্টার দিয়ে লেখেন যে 40 আদেশের 1 ও 4 বিধি হলো আপিল যোগ্য আদেশ। 1 ও 4 বিধি হলো আপিল যোগ্য আদেশ, তাতে সেটা মঞ্জুর হোক আর না মঞ্জুর হোক। মানে এইভাবে যদি প্রশ্ন আসে যে রিসিভার নিয়োগের আবেদন মঞ্জুর করছে, প্রতিকার কি? আপিল। রিসিভার নিয়োগের আবেদন না মঞ্জুর করছে, প্রতিকার কি? আপিল। রিসিভার অপসারণ করছে, প্রতিকার কি? আপিল। অপসারণ করার দরখাস্ত না মঞ্জুর করছে, প্রতিকার কি? আপিল। তাহলে 40 আদেশের 1 বিধিতে আছে রিসিভার নিয়োগ, 40 আদেশের 2 বিধি আছে রিসিভারের পারিশ্রমিক, 40 আদেশের 3 বিধিতে আছে রিসিভারের দায়িত্ব কর্তব্য, 40 আদেশের 4 বিধিতে আছে কি? অপসারণ, আর 40 আদেশের 5 বিধিতে আছে রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে কালেক্টর রিসিভার হিসেবে দায়িত্ব পালন করবেন। আর 40 আদেশের 1 আর 4 বিধি হলো কি? আপিলযোগ্য আদেশ। আর মাসুদ সাহেব বলেন তো ভাই, যে রিসিভার সম্পর্কে আমাদের দেওয়ানি কার্যবিধির কত ধারায় আছে? রিসিভার সম্পর্কে দেওয়ানি কার্যবিধির 94 ঘ, 94 ঘ মাত্র বললাম। আদেশ হচ্ছে 40। আর সুনির্দিষ্ট প্রতিকার আইনে রিসিভার সম্পর্কে আছে কত ধারায়? 44 ধারায়। এখানে একটা কথা আছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনে 44 ধারায় বলছে রিসিভার নিয়োগ করতে পারে শুধুমাত্র মামলা চলাকালীন সময়, মামলা চলাকালীন সময়। আর দেওয়ানি কার্যবিধির 40 আদেশের 1 বিধিতে বলছে ডিগ্রি প্রদানের পূর্বে বা পরে। ধন্যবাদ, বাকিটা আমাদের নামাজের পরে শুরু হবে। তো বিরতির পর আমরা ক্লাস শুরু করতেছি। দেখেন, নিরোধমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ। তো এটা আলোচনা করা হয়েছে 52 থেকে 57, বাট অ্যাকচুয়ালি প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা দেওয়া হয়েছে 6 ধারায়। কত ধারায়? 6 ধারায়। তার আগে জানা দরকার যে প্রিভেন্টিভ রিলিফ আসলে জিনিসটা কি। প্রিভেন্টিভ রিলিফ হচ্ছে যে যে ঘটনা এখনো ঘটে নাই, ঘটতে পারে, তার আগেই যদি আপনি প্রতিকার প্রার্থনা করেন সেটাকে বলে কি? প্রিভেন্টিভ রিলিফ। আপনাকে কেউ বেদখল করতে যাচ্ছে, এখনো বেদখল করেনি, তাহলে আপনি আগে গিয়েই মামলা দায়ের করলে সেটাই হচ্ছে কি? প্রিভেন্টিভ রিলিফ। আর যদি বেদখল হয়ে গেছেন তারপরেও মামলা করা যাবে, বাট সেটা প্রিভেন্টিভ রিলিফ না। করোনা ভ্যাকসিন এক ধরনের প্রিভেন্টিভ রিলিফ, করোনা হয় নাই তার আগে যদি ভ্যাকসিন নেন সেটা হলো প্রিভেন্টিভ রিলিফ, বাট হয়ে যাওয়ার পরে যদি নেন সেটা কিন্তু প্রিভেন্টিভ রিলিফ না। ঠিক একইভাবে এই প্রিভেন্টিভ রিলিফ রিলেটেড একটা বিধান আমরা ফৌজদারি কার্যবিধিতে পড়েছিলাম, শান্তি ভঙ্গের মুচলেকা বা সদাচরণের মুচলেকা। মানে একজন ব্যক্তি শান্তি ভঙ্গ করতে পারে, এখনো ভঙ্গ করে নাই, তাহলে সেই ক্ষেত্রে তাকে মুচলেকার আদেশ দেওয়া হয় 106 থেকে 110। সদাচরণ এবং শান্তি রক্ষা, শান্তি রক্ষা হলো 106 আর 107, আর সদাচরণ হচ্ছে 8, 9, 10। ঠিক একই রকম একটা বিধান আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনে, সেটা হলো নিরোধমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ। আমাদের 5 ধারা মনে আছে কিনা, যে 5 ধারায় 5টি উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায়। একটা হলো কোনো সম্পত্তি দাবিদারকে অর্পণের মাধ্যমে, 5-এর খতে বললো যা করার ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে সেই কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে, 5-এর গতে বলছে যা না করার ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে, 5-এর ঘতে বলেছে ক্ষতিপূরণ ছাড়া অন্য কোনো যেরকম ঘোষণার মাধ্যমে, আর সব শেষে বলছে রিসিভার নিয়োগের মাধ্যমে। তো 6 ধারায় বলছে প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা, 6 ধারায় বললো যে 5-এর গতে যে কথা বলছে সেটাকেই বলে প্রিভেন্টিভ রিলিফ। তাহলে 5-এর গতে কি কথা বলছে? 5-এর কথা বলছে যে যা না করার ব্যাপারে কোনো পক্ষের বাধ্যবাধকতা রয়েছে তাকে সেই কাজ করা থেকে কি? বিরত রাখার আদেশ প্রদানের মাধ্যমে। এখন তাহলে যদি আপনাকে বলে যে প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়? 6 ধারায়। আর 6-এ বলছে কত ধারার কথা? 5-এর গ। কিন্তু 52 ধারায় বলছে যে প্রিভেন্টিভ রিলিফ কিভাবে দেওয়া যায়। প্রিভেন্টিভ রিলিফ দেওয়া যায়
স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। তো যদি আপনাকে বলে যে কোন উপায়ে প্রিভেন্টিভ রিলিফ দেওয়া যায়, তাহলে কত দ্বারা? 52 দ্বারা। প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা কত? 6 দ্বারা। আচ্ছা, ধন্যবাদ। আমরা একটু পড়ি, দেখেন যে যেভাবে নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা যায় তা 52 ধারায়, স্থায়ী এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা 53 ধারায়, আর যে সকল ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় তা 54 ধারায়, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা 55 ধারায়, আর যে সকল ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না তা 56 ধারায় আলোচনা করা হয়েছে। রিংটোন বদলে গেল কেন? দেখেন আরেকটা, যেভাবে নিরোধমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ মঞ্জুর করা হয়, ধারা 52 দেখেন। 52 ধারার বিধান করা হয়েছে নিষেধাজ্ঞা, এটা গোল দিবেন, স্থায়ী বা বলছে, স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞার দ্বারা আদালতের বিবেচনামূলক ক্ষমতা বলে নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা হয়। ইংলিশটা আন্ডারলাইন করেন। প্রিভেন্টিভ রিলিফ ইজ গ্রান্টেড at the discretion of the court by injunction, temporary or perpetual। জেনে রাখা ভালোতে চলে আসি আমরা। দেখেন যে নিরোধমূলক প্রতিকার বা প্রতিরোধমূলক প্রতিকার দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা হলো সর্বোত্তম পন্থা। তো যদি আপনাকে বলে যে নিরোধমূলক প্রতিকার কিসের মাধ্যমে দেওয়া হয়, নিষেধাজ্ঞা, কি কি নিষেধাজ্ঞা? স্থায়ী বা অস্থায়ী। তারপরে দেখেন সাধারণত অস্থায়ী নিষেধাজ্ঞা টেম্পোরারি ইনজাংশন এবং স্থায়ী নিষেধাজ্ঞা পারপিচুয়াল ইনজাংশনের মাধ্যমে। সুতরাং নিষেধাজ্ঞা স্থায়ী বা অস্থায়ী হলো নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার। অপরদিকে নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা বা না করা আদালতের কি ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা। এখন আমরা উদাহরণে যদি আসি, দেখেন যে ক বি এর সাথে এই মর্মে চুক্তি করে, ক এর সাথে বি এর চুক্তি দিছে, ক এর সাথে কার দেওয়া উচিত ছিল? খ। দেখেন, ক বি এর সাথে এই মর্মে চুক্তি করে যে সে বি এর কোম্পানিতে চাকুরিতে যোগদানের তারিখ হতে পরবর্তী 3 বছরের মধ্যে অন্য কোনো কোম্পানিতে যোগদান করবে না। এই সময়ের ভিতরে ক যেন অন্য কোম্পানিতে যোগদান না করে, তাকে বিরত রাখতে বি আদালতে নিরোধমূলক প্রতিকার নিষেধাজ্ঞার জন্য আবেদন করতে পারে। বুঝতে পারছেন? তাহলে নিরোধমূলক নিষেধাজ্ঞা হচ্ছে যে যাতে মানে আগাম প্রতিকার, যাতে সে ঘটনাটা না ঘটায়। তাহলে এখন আমরা চলে আসি নিষেধাজ্ঞার প্রকারভেদ। দেখেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীন 3 ধরনের নিষেধাজ্ঞার উল্লেখ আছে। একটা হলো অস্থায়ী নিষেধাজ্ঞা, টেম্পোরারি ইনজাংশন। স্থায়ী নিষেধাজ্ঞা বা স্থায়ী চিরস্থায়ী একই, যারা সামনে পড়বেন যে এক জায়গা আছে স্থায়ী আর এক জায়গা আছে চিরস্থায়ী, জিনিস একই। স্থায়ী পার্মানেন্ট আর পারপিচুয়াল একই কথা। আর একটা হচ্ছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, ম্যান্ডেটরি। এখন একটু শুনেন ভাই, আমরা যখন দেওয়ানি কার্যবিধির 39 আদেশে পড়েছিলাম, তখন আপনাদের নিষেধাজ্ঞা রিলেটেড বিস্তারিত আলোচনা করেছিলাম। আবারও সেই আলোচনাটা খুব সংক্ষেপে যদি একটু বলি, যে যখন কোনো ঘটনা ঘটে নাই, ঘটার আশঙ্কা দেখা দিয়েছে যে আপনাকে কেউ আপনার বাড়ি থেকে বেদখল করবে, এখনো বেদখল করেনি, তখন আপনি যে মামলা করবেন সেটা হলো স্থায়ী নিষেধাজ্ঞা। এখন আপনি স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করার পরে স্থায়ী নিষেধাজ্ঞা তো আপনার পেতে পেতে ডিগ্রি পেতে পেতে বছর খানিক লেগে যাবে, বাট আপনার তো আরো দ্রুত প্রতিকার দরকার। তখন স্থায়ী নিষেধাজ্ঞার মামলার চলাকালীন সময় আমি আবেদন করব অস্থায়ী নিষেধাজ্ঞার। অস্থায়ী নিষেধাজ্ঞা আবেদন করতে দরখাস্ত করে আর মামলা চলাকালীন সময়, কারণ অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করার পর আবার বিবাদী বরাবর নোটিশ যাবে, সে আসবে, তারপর শুনানি। কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করছেন, আপনার আরো দ্রুত প্রতিকার দরকার, যে অত 5-7 দিন ওয়েট করাও আপনার পক্ষে সম্ভব না। তো সেই ক্ষেত্রে আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তে আবেদন করতেছেন স্থিতি অবস্থা বজায় রাখার জন্য, যে যতদিন পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানি না হচ্ছে ওনার, ততদিন যে যে অবস্থায় আছে সেই অবস্থায় যাতে থাকে, এটা বলে স্ট্যাটাস কো বা স্থিতি অবস্থা বজায় রাখা বা অ্যাড ইন্টারিম ইনজাংশন। তাহলে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করলে আর্জি দিলে প্রতিপক্ষ পায় সমন, অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত দিলে প্রতিপক্ষ পায় কি? নোটিশ। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার ক্ষেত্রে প্রতিপক্ষের কিছু জানানো হয় না, অর্থাৎ প্রতিপক্ষের কারণ দর্শানোর সুযোগ দান ব্যতি রেখেই যে নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় তাকে কি বলে? অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। আচ্ছা, এখন আমরা আসি আর একটা নিষেধাজ্ঞা আছে, সেটা হলো বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা হলো যখন ঘটনা ঘটে গেছে, যখন আপনারে অলরেডি বেদখল করে ফেলছে, অলরেডি চুক্তি ভঙ্গ করে ফেলেছে, তখন যে নিষেধাজ্ঞার আবেদন করব সেটা হচ্ছে কি? বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। তো এই কারণে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কিন্তু নিরোধমূলক প্রতিকার না। বাধ্যতামূলক প্রতিকার হলো আদেশাত্মক প্রতিকার। বুঝলেন কিনা? কারণ বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা করা হয় কখন? যখন ঘটনা ঘটে গেছে। এখন আপনাদের মনে আছে কিনা,
একটা উদাহরণ ছিল এরকম, ধরেন মাসুদ মাসুদ রে বেদখলের হুমকি দিছে আরিফ সাহেব। এখন মাসুদ গিয়ে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করছে। স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করার পর আরিফ সাহেব সমন পাইছে। সমন পাওয়ার পরে আরিফ সাহেবের প্রচন্ড রাগ হয়েছে যে বেদখলের হুমকি দেওয়ার সাথে সাথে মামলা করছে, মামলা যেহেতু করছে তো বেদখল আজকেই করবে। মামলা চলাকালীন সময়ে মাসুদরে বেদখল করে ফেলছে, মাসুদরে বেদখল করে ফেলছে, তাহলে এখন আপনি কি করবেন? ঘটনা তো ঘটে গেছে। ভায়োলেশন মামলা করে কখন? যখন আমি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পাইছিলাম। আমি কি এ জায়গায় বলছি মাসুদ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পাইছে? তা কিন্তু বলি নাই। মামলা করবেন তাই তো না, ওই মামলার সাথে না, ওই মামলার মধ্যে আমি দরখাস্ত করে অস্থায়ী বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আবেদন করবো। অস্থায়ী বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, তাহলে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা মূল মামলা আকারেও করা যায় অথবা কি মামলা চলাকালীন সময়েও চাওয়া যায়। বুঝেন কিনা? আচ্ছা, এখন অস্থায়ী বাধ্যতামূলক যে নিষেধাজ্ঞা এটা বইতে নাই, এটা হলো কেস রেফারেন্সে আসছে। বিচারপতি হামিদুল ইসলাম স্যারের বই পড়বেন, হামিদুল হক না ইসলাম মনে নাই, যাই হোক। তাহলে এটা মনে রাখবেন, মাঝে মাঝে উল্টে যায় হক ইসলাম নিয়ে। তো যদি মামলা চলাকালীন সময়ে ঘটনা ঘটে যায় তাহলে আমি আবেদন করব অস্থায়ী বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। আর আমি কোনো মামলাই করি নাই, অলরেডি ঘটনা ঘটে গেছে, তখন হলো বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আরজি আকারে। বুঝতে পারছেন? সো তাহলে এই আর কি, 4 প্রকার নিষেধাজ্ঞা কে বুঝেন নাই বলেন তো? জিজ্ঞাসা করলে অনেকে পারবেন না। নেই তানবীরই পারবে না, নেই তানবীর, আপনি একটু বলে দেন দিয়ে এক এক কথা শেষ করে দেন। নাম বললে তো জানি, মানে সংজ্ঞা দেন এক এক কথায়। ফৌজদারি? তিন চার দেয় আমাদের কাজ নাই, আপনি কোনটা কি সেটা বোঝান খুব দ্রুত। মাথা রশিদ সাহেবের কাছে নেন, উনি চুল করে দেখে আপনি উত্তর দেন। ভালো লোক, ভালো দেখেন দেখেন, যাই হোক, দেখেন এই ভাই, আমি কি বলবো? না আর আমরা শেষ করি নাই। দেখেন এই 53 ধারা দেখেন ভাই, তো 52 ধারায় বলছে যে স্থায়ী ও অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে নিরোধমূলক প্রতিকার দেওয়া হয়। আর দুইটা সংজ্ঞা দিছে কত ধারায়? 53 ধারায়। দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনে 53 ধারায় অস্থায়ী এবং স্থায়ী নিষেধাজ্ঞাকে সংজ্ঞায়িত করা হয়েছে। তো প্রথমে আমরা দেখি অস্থায়ী নিষেধাজ্ঞা, টেম্পোরারি ইনজাংশন। অস্থায়ী নিষেধাজ্ঞা হলো এমন নিষেধাজ্ঞা যা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, আন্ডারলাইন করবেন, বা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকে। এটা মকদ্দমার গোল দিবেন যে কোনো পর্যায়ে, এট এনি পিরিয়ড অফ সুট মঞ্জুর করা যেতে পারে। তাহলে যদি আপনাকে বলে যে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা যায় কখন? যে কোনো পর্যায়ে। আরিফ সাহেব, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে হবে কয়দিনের মধ্যে? নিষেধাজ্ঞার আবেদন কয়দিনের মধ্যে করতে হবে এটার কোনো আছে না? বলেন, কয়দিনের মধ্যে? অস্থায়ী নিষেধাজ্ঞার কোনো তাবাদি মেয়াদ নাই, মানে আমার যখন ঘটনা আমার হুমকি দিচ্ছে তখন আমি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করবো। 10 দিন, 5 দিন, 1 মাস, 2 মাসে কিন্তু নাই। জি, তবে এটা কিভাবে মঞ্জুর করা হবে তা দেওয়ানি কার্যবিধির 39 আদেশ দ্বারা নিয়ন্ত্রিত হবে। আর অস্থায়ী নিষেধাজ্ঞার প্রধান উদ্দেশ্য হলো মকদ্দমার পক্ষদ্বয়ের মধ্যে বিরোধী বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতি অবস্থা বজায় রাখা। এবার আমরা চলে এসেছি চিরস্থায়ী নিষেধাজ্ঞা বা পারপিচুয়াল ইনজাংশন। দেখেন, চিরস্থায়ী নিষেধাজ্ঞাও যা নিচে লেখেন, স্থায়ী নিষেধাজ্ঞাও তাই। আবার পরে বলবেন যে স্যার চিরস্থায়ী পড়াইলো, স্থায়ী তো পড়াইলো না। চিরস্থায়ীও যা, স্থায়ীও তাই, পারপিচুয়ালও যা, পার্মানেন্টও তা। যে নিষেধাজ্ঞার মকদ্দমার শুনানির পর মামলা গুণাগুণের উপর ভিত্তি করে প্রদত্ত ডিক্রি দ্বারা মঞ্জুর করা হয় তাকে কি বলে? স্থায়ী নিষেধাজ্ঞা। সো জেনে রাখা ভালো। আমরা একটু দেখবো, দেখেন যে নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা যেতে পারে কিসের মাধ্যমে? নিষেধাজ্ঞার মাধ্যমে। 3 নম্বর পয়েন্টটা দেখেন, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা নিরোধমূলক প্রতিকার না, বরং আদেশাত্মক প্রতিকার। আন্ডারলাইন করেন, কারণ বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মাধ্যমে কোনো ব্যক্তিকে, আন্ডারলাইন করেন, সে যে কাজ করতে বাধ্য তা করতে আদেশ দেওয়া হয়, কোনো কাজ করা থেকে বিরত থাকার জন্য না। যে অলরেডি দেওয়াল দিয়ে ফেলেছে
তাকে আবেদন করবে কিসের জন্য? তাকে বাধ্য করবে দেয়াল ভেঙে ফেলার জন্য। অস্থায়ী নিষেধাজ্ঞা মকদ্দমার যে কোনো পর্যায়ে মঞ্জুর করা যেতে পারে, কিন্তু চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় কখন? মকদ্দমা শুনানির পর। তারপরে দেখেন যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা পরিচালিত হয় সুনির্দিষ্ট প্রতিকার আইন দ্বারা, কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞা পরিচালিত হয় দেওয়ানি কার্যবিধি দ্বারা, বা দেওয়ানি কার্যবিধির কত আদেশ দ্বারা? ৪৪ নং আদেশ দ্বারা। তো আমরা বিগত বছরের প্রশ্ন যদি চলে আসি, দেখেন যে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 52 ধারায় কোন প্রকারের প্রতিকারের বিধান আছে? নিরোধমূলক। আর প্রতিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা যেতে পারে, নিরোধমূলকও যা প্রতিরোধমূলকও তাই। কি নিষেধাজ্ঞা? নিষেধাজ্ঞা। আচ্ছা, এখন একটা জিনিস এই জায়গায় খেয়াল করবেন যে অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিছে 53 ধারায়, বাট মঞ্জুর করা হয় দেওয়ানি কার্যবিধির 39 আদেশ। কিন্তু এই স্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিছে 53 ধারায়, কোন আইনের? সুনির্দিষ্ট প্রতিকার আইনে। কিন্তু মঞ্জুরও করা হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের 54 ধারায়। কত ধারায়? তাহলে স্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞাও এবং মঞ্জুর উভয় আছে কোথায়? সুনির্দিষ্ট প্রতিকার আইনে। কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে, আর মঞ্জুর করে কোন আইন? দেওয়ানি কার্য। আচ্ছা, সেলফ প্র্যাকটিসের যে বিষয় 1 নম্বর প্রশ্নটা দেখেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর তৃতীয় অংশে নিম্নলিখিত তৃতীয় অংশ শব্দটা বলতেন। তৃতীয় অংশ সুনির্দিষ্ট প্রতিকার আইনের অংশ আছে কয়টা? 3টা। চ্যাপ্টার কয়টা? 10টা। তাহলে তৃতীয় অংশে আলোচনা করছে কি? নিরোধমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ। তো এই জায়গায় মোটামুটি যে প্রশ্ন আছে সবই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, পড়ে নিবেন। একেবারে শেষের 2টা প্রশ্ন আমরা দেখি। একেবারে শেষের যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ন্ত্রিত হয়, চিরস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ন্ত্রিত হয় কি দ্বারা? সুনির্দিষ্ট। চিরস্থায়ী নিষেধাজ্ঞা বললে দেওয়ানিতে যাওয়া লাগবে না, বুঝতে পারছেন? চিরস্থায়ী স্থায়ী মানেই কি? সুনির্দিষ্ট। আর অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ন্ত্রিত হয় কোনটা দ্বারা? দেওয়ানি কার্যবিধি। এখন আমরা চলে আসি যে যখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়, এটা দেখেন, আন্ডারলাইন করেন। যখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়, এটা বলার আগে দেখে আরিফ সাহেব বলেন, পেছাবেন না, এক কথায় পারলে বলবেন, না পারলে নাই। বলেন 12 ধারায় কয়টা ক্ষেত্রে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য? সেই 4টা ক্ষেত্র বলেন। 4টা ক্ষেত্র কি কি? এক এক কথায়। 12 ধারার 4টি ক্ষেত্র আছে। যে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কোনো মানদণ্ড নিয়ন্ত্রণ করা যায় না। এই মানদণ্ড নিয়ন্ত্রণ করা যায় না? কিন্তু সুনির্দিষ্ট কার্য সম্পাদন না 12 ধারা। মানদণ্ড নিয়ন্ত্রণ করা যায় না, এই কি কথা? নিয়ন্ত্রণ না নির্ণয় কোনটা? যে যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন নির্ণয়ে কোনো মানদণ্ড নেই। হ্যাঁ, সুনির্দিষ্ট কার্য সম্পাদন নির্ণয় মানদণ্ড নাই। এই থাক আরিফ সাহেব, আপনি থাক। এই রফিক সাহেব দ্রুত বলেন, তাড়াতাড়ি। হ্যাঁ, এক। আর হ্যাঁ, দুই। আর কি বলেন? না, অনলাইনে শুনতে পাচ্ছেন আপনারা? অনলাইনে কথা বলেন। স্যার শোনা অনলাইনে যাচ্ছে কথা? শোনা যাচ্ছে, বলেন। 12 ধারার 4টে গ্রাউন্ড পারবেন? স্যার দেখি চেষ্টা করি। প্রথমটা হচ্ছে ট্রাস্ট, মানে ট্রাস্টি কর্তৃক কোনো ইয়ের ক্ষেত্রে। এরপরে হচ্ছে যে ক্ষেত্রে আর্থিক মানদণ্ড নির্ণয় করা যায় না, আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না, আর্থিক ক্ষতিপূরণ দেওয়া যায় না। হ্যাঁ, 12 ধারায় 4টা ক্ষেত্রে আদালত কার্য সম্পাদন দিতে পারত, মানে দিবে। 4টা ক্ষেত্র হলো কি কি? যে চুক্তিটি ওসি বা জিম্মার অন্তর্ভুক্ত, যে ক্ষেত্রে যে ক্ষতি হয়েছে তা নির্ণয়ের কোনো মানদণ্ড নাই, আর যে ক্ষেত্রে অর্থ দ্বারা পর্যাপ্ত ক্ষতিপূরণ পাওয়া সম্ভব না, আর যে ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। কারণ আমাদের আরিফ সাহেব বলছে যে দণ্ড নিয়ন্ত্রণে করা যাবে না। দেখেন, আচ্ছা এখন তাহলে আমাদের এটা মনে রাখবেন, 12 ধারার যে 4টা গ্রাউন্ড ছিল একটু পড়ি, দেখেন।
আদালত 54 ধারার অধীন বাদীর অনুকূলে বিদ্যমান কোনো বাধ্যবাধকতা ভঙ্গ রোধ করার জন্য চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। এমন ধরনের বাধ্যবাধকতা যদি চুক্তি হতে সৃষ্ট হয় তাহলে আদালত সুনির্দিষ্ট প্রতিকার আইনের 2য় অধ্যায় অনুযায়ী প্রতিকার দিবে। মানে উনি প্রথমত 2য় অধ্যায় আছে হলো চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন। কার্য সম্পাদন কি? যে চুক্তি ভঙ্গ করলো তাকে যদি সেই কাজ করে কি করে, বাধ্য করে, সেটারে বলে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন। আর নিষেধাজ্ঞার মাধ্যমে কি দেয়? কার্য সম্পাদন করতে পারতেছে না, তাহলে সেই ক্ষেত্রে তারা কি রাখা হয়? কাজ থেকে বিরত রাখা হয়। উদাহরণ দেখেন, ক খকে কিছু জমি ভাড়া দিয়েছে, সেখান থেকে বালু উত্তোলন করবে না বলে চুক্তি করেছে। এই জায়গা জমি ভাড়া দিছে এবং ভাড়াটিয়ার চুক্তিতে কি উল্লেখ ছিল? যে বালু উত্তোলন করবে না। চুক্তি ভঙ্গ করে খ যেন বালু উত্তোলন করতে না পারে তা থেকে বিরত রাখতে ক চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রার্থনা করতে পারে, নাকি? আচ্ছা, তাহলে দেখেন যে 54 ধারার অধীনে আদালত বল দেবেন 5টা ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। পরীক্ষায় আসবে যে স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে কয়টা ক্ষেত্রে? 5টা। আর চুক্তি বলবৎযোগ্য 12 ধারায় কয়টা ক্ষেত্রে? ওই যে 4টা, এই জায়গার 5টার প্রথম 4টার হুবহু এক, শুধু একটা চেঞ্জ। দেখেন, যখন বিবাদী বাদীর সম্পত্তি ব্যবহার বা উপভোগের অধিকারে হস্তক্ষেপ করে বা হস্তক্ষেপ করার হুমকি দেয় তখন আদালত নিম্নলিখিত ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। 1 নাম্বার দেখেন, যেখানে বিবাদী বাদীর সম্পত্তির জিম্মাদার, ওই জায়গায় ছিল ওসিবা জিম্মার অন্তর্ভুক্ত। তারপরটা দেখেন, যেখানে বাদীর অধিকারে হস্তক্ষেপের কারণে যে প্রকৃত ক্ষতি হয়েছে তার নির্ণয়ের কোনো কি নাই, ওখানেও ছিল যে ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই। তারপরে দেখেন, যেখানে হস্তক্ষেপ এমন যে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হবে না, ওই জায়গাও এটা ছিল কিন্তু হুবহু এক। 4 নাম্বার দেখেন, যেখানে এমন হস্তক্ষেপের আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই 4টা হুবহু 12 ধারার 4টার সাথে এক। 5ম একটু আলাদা দেখেন, বিচারিক কার্যধারার বহুত্ব নিবারণের জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা প্রয়োজন। মাসুদ সাহেব ভাই বলেন তো যে বিচারিক কার্যধারার বহুত্ব কি? যে মামলায় বিভিন্ন ধরনের প্রতিকার আছে, এখন উনি একটা বিষয় উল্লেখ করছে, বাদ বাকি দুটো উল্লেখ করেনি। আর এর জন্য ভিন্ন ভিন্ন মামলা করার দরকার ছিল না, একই মামলায় ওই জিনিসটা চাই। আমরা বিভিন্ন জায়গায় দেওয়ানি কার্যবিধিতে পড়ছি 2 আদেশের 2-3 বিধি, মনে আছে? 3 বছরের ভাড়া পাই, মামলা করছে 1 বছরের ভাড়া আদায়ের জন্য, বাকি 2 বছরের মামলা পরে কি করা যাবে? তাহলে যে প্রতিকার আমি একসাথে চাইতে পারতাম তা আমার একসাথেই চাইতে হবে। যদি আমি একসাথে না চাই, আলাদা আলাদা করে চাই, তাহলে বাকিগুলোর ক্ষেত্রে আদালত কি দিতে পারে? নিষেধাজ্ঞা দিতে পারে। কারণ এই জায়গায় বিচারিক কার্যধারার বহুত্ব নিবারণের জন্য এই সকল প্রতিকার এক জায়গায় এক সময় তার চাওয়ার সুযোগ ছিল। এখন দেখেন চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণ এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞা একটু পড়ি। দেখেন, চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের জন্য 54 ধারার ক থেকে ঘ পর্যন্ত উল্লেখিত শর্ত এবং চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের 12 ধারার ক থেকে ঘ পর্যন্ত উল্লেখিত শর্তসমূহ কি একই। কারণ চুক্তি ভঙ্গের ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের মকদ্দমা দায়ের করা যায়, ঠিক তেমনি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মকদ্দমা দায়ের করা যায়। যদি আপনি চুক্তিতে উল্লেখিত বাধ্যবাধকতা পালনে কোনো পক্ষকে বাধ্য করতে চান তাহলে চুক্তি বলবৎকরণের মকদ্দমা দায়ের করতে। আমি চাই তার দিয়ে ওই কাজই করাইতে, তাহলে আমাকে 12 ধারা মামলা করতে হবে। কিন্তু আপনি যদি চুক্তিতে উল্লেখিত কোনো বাধ্যবাধকতা ভঙ্গকারী কোনো পক্ষকে কোনো কার্যকর হতে বিরত রাখতে চান তাহলে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মকদ্দমা দায়ের করতে হবে। এই কারণে 12 ধারার শর্তসমূহ এবং 54 ধারার ক থেকে ঘ পর্যন্ত শর্তসমূহ কি একই। দেখেন, কোনো বাধ্যবাধকতা ভঙ্গ করা হতে স্থায়ীভাবে বিরত রাখতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় এবং এমন বাধ্যবাধকতা চুক্তি হতে সৃষ্টি হতে পারে বা আইন দ্বারা সৃষ্টি হতে পারে বা ট্রাস্ট হতে বা টর্ট হতে সৃষ্টি হতে পারে। এমন বাধ্যবাধকতা চুক্তি হতে সৃষ্টি হলে অর্থাৎ চুক্তিতে উল্লেখিত কোনো বাধ্যবাধকতা ভঙ্গ করা হতে বিরত রাখতে আপনি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মকদ্দমা দায়ের করতে পারেন। এই ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট প্রতিকার আইনের 2য় অধ্যায় উল্লেখিত চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণ এর সম্পর্কিত বিধান দ্বারা নিয়ন্ত্রিত হবে। যেমন দেখেন যে এ বি কে নির্দিষ্ট জমি ভাড়া প্রদান করে, বি সেখান থেকে বালি এবং নুড়ি পাথর খনন এবং উত্তোলন না করার জন্য চুক্তিবদ্ধ হয়, না করার জন্য বি কে লঙ্ঘনমূলক খনন কাজ থেকে বিরত রাখার উদ্দেশ্যে স্থায়ী নিষেধাজ্ঞার জন্য মকদ্দমা দায়ের করতে পারবে, নাকি? এখন আমরা চলে আসি, দেখেন যে চিরস্থায়ী নিষেধাজ্ঞায় যা প্রমাণ করতে হয়
বাদীর কোনো আইনগত অধিকার লঙ্ঘন, যখন বিবাদী বাদীর সম্পত্তির অধিকার বা ভোগ দখলের অধিকার হস্তক্ষেপ করে বা হস্তক্ষেপ করার হুমকি প্রদান করে, তখন আদালত স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। হুমকি হস্তক্ষেপ করে বা হস্তক্ষেপ করার কি দেয়? হুমকি দেয়। বাদীর অনুকূলে বাধ্যবাধকতা, এটা দেখেন, সকল প্রকারের বাধ্যবাধকতা লঙ্ঘনের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরে 54 ধারা আদালতকে ক্ষমতা দেয়নি। শুধুমাত্র বাদীর অনুকূলে এবং বাদীর ব্যক্তিগত বাধ্যবাধকতা লঙ্ঘন করা হলে শুধুমাত্র সেই ক্ষেত্রে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। বাদী অবশ্যই প্রমাণ করবে যে, আন্ডারলাইন করবেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 2 ধারায় সংজ্ঞায়িত বাধ্যবাধকতা অব্লিগেশন লঙ্ঘন করা হতে বিরত রাখতে নিষেধাজ্ঞা মঞ্জুর করা প্রয়োজন। এটা গুরুত্বপূর্ণ। দখলটা গুরুত্বপূর্ণ, দেখেন দখল। দাঁড়ায় 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 এই হলো কি বলছে যা রয়েছে কথা শুনেন, দখল শুনেন। সম্পত্তির ক্ষেত্রে বাদী অবশ্যই তার একচাটিয়া দখল প্রমাণ করবে, এটা ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করেন। যে সম্পত্তির দখলে আপনি নাই, সেই সম্পত্তি নিয়ে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করা যাবে না। আপনি তো দখলেই নাই, অলরেডি কি হয়েছে, বেদখল হয়ে গেছেন, ঘটনা ঘটে গেছে, এখন আর স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করলে হবে না। যদি বাদী সম্পত্তির দখলে থাকে তাহলে শুধুমাত্র চিরস্থায়ী নিষেধাজ্ঞার মকদ্দমা রক্ষণীয়। যদি কিসে থাকে? দখলে থাকে, তাহলে রক্ষণীয়। যদি দখলে আপনি নাই, মালিক বাট দখলে নাই, স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে পারবেন কিনা বলেন? আপনি সম্পত্তির মালিক বাট আপনি দখলে নাই, স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করা যাবে কিনা মাসুদ সাহেব? এখানে তো সেটা বলেন দাও। স্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আমি মালিক হন বা না হন, আমার দেখাইতে হবে কি আমি সম্পত্তির দখলে ছিলাম, আমার বেদখল করতে চাইতেছে। বুঝেন কিনা? আচ্ছা, এ জায়গায় একটু তামাদি মেয়াদটা দেখেন। চিরস্থায়ী নিষেধাজ্ঞা মকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ কত? মকদ্দমা দায়েরের কারণ উৎপত্তি হওয়ার তারিখ হতে 6 বছরের মধ্যে মামলা দায়ের করবে। ব্র্যাকেটে লেখেন 120 অনুচ্ছেদ, 120 অনুচ্ছেদ। আর কোর্ট ফি লেখেন অ্যাড ভ্যালিডাম কোর্ট ফি, মূল্যানুপাতিক কোর্ট ফি। জায়গা লেখেন স্থায়ী চিরস্থায়ী নিষেধাজ্ঞার কোর্ট ফি হচ্ছে অ্যাড ভ্যালিডাম কোর্ট ফি বা মূল্যানুপাতিক কোর্ট ফি। এক নম্বর প্রশ্নটা দেখেন, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট অনুযায়ী নিম্নের কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞার দাবি করা যেতে পারে? যে ক্ষেত্রে বিবাদী বাদীর পক্ষে সম্পত্তির জিম্মাদার এবং বাদীকে সম্পত্তি ভোগে কি দেয়? বাধা দেয়। আমরা চলে আসি বাধ্যতামূলক নিষেধাজ্ঞায়। আমার মালিক কিন্তু আমি বেদখল করছি। হ্যাঁ, এখন সমান আপনি ওই এটা বেদখল আপনি আমাকে বেদখল করছেন, আপনি যদি আমি যদি এটা মানে আপনি বেদখল হয়েছেন, তারপরে পরের কথা কি বললেন? পরে আপনি ওই বেদখল করে আপনি হ্যাঁ, সেক্ষেত্রে আমি কি না, আপনি তো বেদখল অলরেডি হয়েই গেছেন। পুকুর খনন করুক আর যা করুক, এটা এখন আপনি ইচ্ছা করলে এই জায়গায় যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা করতে হবে। আর সেই মামলা করার সাথে সাথে আপনার চাইতে হবে অস্থায়ী নিষেধাজ্ঞা, যাতে ওই মামলা করার সাথে সাথে ওই সে যাবতীয় কর্মকাণ্ড সে কি রাখে, বিরত রাখে। বুঝতে পারছেন? হ্যাঁ, স্থায়ী তো ঘটনা অলরেডি ঘটে গেছে। হ্যাঁ, দখলের যে মামলা করার সাথে সাথে অস্থায়ী নিষেধাজ্ঞাও চাইতে পারে। আচ্ছা, এখন আমি আপনাদের আহ, একটু শুনেন, একসাথে 54 55 একসাথেও যাওয়া যায়, আপনাদের জন্য প্যাচ হয়ে যাবে না। বিষয়টা হচ্ছে এরকম যে আমারে আপনার বাড়ির পাশে একজন একটা বিল্ডিং তুলতেছে। এখন বিল্ডিং তুলতে গেলে পৌরসভা বা রাজুকের যে একটা নিয়ম আছে যে একটা বিল্ডিং থেকে একটা বিল্ডিং এর একটা নির্ধারিত দূরত্ব থাকবে। এখন আপনি বিগত 25 বছর ধরে ওই জায়গায় আলো বাতাস আসতেছে, আলো বাতাস কি আসতেছে। এখন আমরা জানি সুখাধিকার অর্জিত হয়, আবার জিজ্ঞেস করবেন একজন সুখাধিকার কি? সুখা সুখাধিকার হলো 20 বছর যাবত যদি আলো বাতাসের অধিকার ভোগ করে সেটা বলে সুখাধিকার। তাহলে 25 বছর যাবত ওনার আলো বাতাস আসতেছে। এখন হঠাৎ করে একজন বিল্ডিং নির্মাণ করে যদি বাধা দিতে যায়, বিল্ডিং আমি দেখতেছি যে বিল্ডিং নিচ থেকে শুরু করছে, যদি বিল্ডিং উঠে যায় তাহলে আমার কি হবে? আমার আলো বাতাস ব্যাহত হবে। তাহলে বিল্ডিং ধরেন আপনার জানালার অর্ধেক পর্যন্ত
হয়ে গেছে। আপনার অর্ধেক আলো আসতেছে, অর্ধেক কি আছে, বাধা আছে। তাহলে আপনার এই ক্ষেত্রে মামলা ওই স্থায়ী স্থায়ী এবং বাধ্যতামূলক। স্থায়ী নিষেধাজ্ঞা আমি চাইতেছি যাতে বাকি কাজ যাতে না হয়, আর বাধ্যতামূলক চাইতেছি যে যেটুক হয়ে গেছে ওইটুক যাতে কি হয়, ভেঙে যায়। দেখেন, দেখেন 55 ধারাটা দেখেন না। আমরা তো অনেক উদাহরণ দিয়ে পড়ার চেষ্টা করি, আর মাঝে মাঝে বিনোদনের দরকার হলে আরিফ সাহেব তো আছেই। দেখেন, 55 আর বিথিকারে মিস করতেছি, বিথিকা বিশ্বাস দেখেন, তারা 55, আপনি একা কত দায়িত্ব পালন করতেছেন দুইজনের, আবার কাছে একজনকে বসাইছেন উনি কোনো কথা বলে না। 55 ধারা দেখেন তো, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বা ম্যান্ডেটরি ইনজাংশন। দেখেন ভাই, কোনো কাজ করতে কোনো ব্যক্তির যে বাধ্যবাধকতা আছে তাকে উক্ত বাধ্যবাধকতা ভঙ্গ করা হতে বিরত রাখতে যদি কোনো নির্দিষ্ট কাজ করতে বাধ্য করার প্রয়োজন হয়, তখন আদালত উক্ত ব্যক্তিকে কোনো কাজ করার জন্য বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বা ম্যান্ডেটরি ইনজাংশন মঞ্জুর করা বা না করা আদালতের কি ক্ষমতা, বিবেচনামূলক ক্ষমতা। বাধ্যতামূলক নিষেধাজ্ঞারও তামাদি মেয়াদ কতদিন, 6 বছর। প্রথম শিডিউলের কত, 120। এই জায়গা কোর্ট ফি লেখেন, মূল্যানুপাতিক কোর্ট ফি, এই জায়গাও কোর্ট ফি লেখেন, এক বললাম কোর্ট ফি বা মূল্যানুপাতিক কোর্ট ফি। আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি, অধৈর্য হয়ে না, 8টার আগে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন 8 নাম্বার প্রশ্নটা দেখেন। না, পরীক্ষা আজকে আর নিচ্ছি না, দেরি হয়ে যাবে না, আগে এটা শেষ করি। দেখেন এই 8 নাম্বারটা দেখেন, পরীক্ষা আগামী দিন দিন সমস্যা নাই। আহ চিরস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে নিম্নলিখিত, 8 নম্বর প্রশ্নটা সেলফ প্র্যাকটিসের, চিরস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি বিবেচ্য বিষয়, দখল কোনটা, দখল। 9 নম্বর প্রশ্নটা দেখেন, 9 নম্বর, আচ্ছা 9 পড়ছি আমরা, আর 9, 10 এগুলো গুরুত্বপূর্ণ। 11 আমরা চলে এসেছি 56 ধারায়, তবে 54 ধারায় এই জায়গায় কতগুলো উদাহরণ আছে। উদাহরণ একটা, এই যে আমি উদাহরণ দিলাম যে সুখাধিকারের আলো বাতাস যদি এরকম হয় যে আলো বাতাস বাধাপ্রাপ্ত হচ্ছে, তাহলে যাতে আর বাধাপ্রাপ্ত না হয় আমি মামলা করবো কি, চিরস্থায়ী নিষেধাজ্ঞার। আর একটা উদাহরণ আছে, সেটা যদি একটু ব্যাখ্যা করে আবার 2-1 মিনিট ব্যয় হবে। আপনাদের মনে আছে কিনা, তানভীর বললেন না, তানভীর জানলে বললেন না, রিভার্সনার কারা, আপনার তো তামাদি আইন পড়েন নাই, তো জানেন না। আমি একটু বলি, সেটা হচ্ছে যে হিন্দু আইনে যদি হাজবেন্ড মারা যায়, ধরেন এক মানে দুই দুই ভাই, হাজবেন্ড আর তার ছোট ভাই আছে, আর তার আছে হলো এক ওয়াইফ। তাহলে হাজবেন্ড যদি মারা যায়, তাহলে হাজবেন্ড মারা গেলে ওই তার সম্পত্তির মালিক হয় বিধবা, মানে ওনার যে ওয়াইফ আছে, ওয়াইফ ইনি হচ্ছে কি জীবন সত্ত্বে মালিক হয়। জীবন সত্ত্বে মালিক হয় কেন, যখন বিধবা মারা যাবে তখন ওই সম্পত্তির মালিক হবে হাজবেন্ডের ছোট ভাই। এখন এই যে যে ছোট ভাই এরা বলে রিভার্সনার, মানে ভাবি উত্তরাধিকারী। ভাবি উত্তরাধিকারী মানে ভাবির উত্তরাধিকারী না কিন্তু, মানে হবু উত্তরাধিকারী আর কি, জি। আচ্ছা, এখন তার রিভার্সনার, এখন যে বিধবা আছে, ধরেন ভাবি আছে, উনি যদি কি করে, ওই দেওর দেবরের সম্পত্তি দিবে না বলে উনি সম্পত্তি ইচ্ছাকৃতভাবে অপচয় করতেছে, মানে নষ্ট করতেছে, যাতে উনি মারা গেলে দেবর সম্পত্তি না পায়। তাহলে এখন দেবরের প্রতিকার আছে কি বলে, ভাই কি প্লিজ 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 শুনেন, অপচয় যাতে না করতে পারে কি করবে বলে, নিষেধাজ্ঞা। যেহেতু সে মামলা করবে যে ওনার আমি হচ্ছে সম্পত্তির ভাবি উত্তরাধিকারী এবং
উনি আমাকে সম্পত্তি দিবে না এই মর্মে সে সম্পত্তি নষ্ট করতেছে বা অপচয় করতেছে, যাতে উনি মারা গেলে আমি সম্পত্তিটার মালিক না হতে পারি, ভোগ করতে না পারি, তাহলে এই ক্ষেত্রে উনার প্রতিকার হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞা মামলা করা। এই যে কথা বললাম এগুলো সব বইয়ের উদাহরণ, তো এই ধরনের উদাহরণ যদি আসে সব কিন্তু আপনার স্থায়ী নিষেধাজ্ঞা। ছেলে মেয়ের ভাই এখন ওই কথা আবার অন্য আইনে চলে যায়। বিক্রির কথা যেটা বললেন সেটা হচ্ছে যে কিছু ক্ষেত্রে বিক্রি করতে পারে, ধরেন শেষকৃত্য করার জন্য, সন্তানদের মানুষ করার জন্য, হাজবেন্ডের যদি কোনো ঋণ থাকে সেইগুলোর জন্য, কিন্তু এইগুলা ছাড়া উনি ওনার বিলাসিতার জন্য বা আরামায়েশ করার জন্য কিছু করতে পারবে না। ঠিক ঠিক দেখেন, এই আসেন আমরা দেখেন, সেটা পরে কথা, আপাতত এই জায়গা থাকি। এই ভাই মাসুদ, 56 ধারা দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। যে সকল কারণে নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা যায় না, 56 ধারায় মোট 11টা ক্ষেত্র আছে যেখানে বলা হয়েছে যে এই সকল ক্ষেত্রে আপনি নিষেধাজ্ঞা চাইলেও আপনার আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। একটু পড়ি, দেখেন হয়ে যাবে ইনশাল্লাহ। তো কোন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না তা সুনির্দিষ্ট প্রতীক আইনে 56 ধারায় আলোচনা করা হয়েছে। 56 ধারায় গোল দিবেন 11টা ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করতে পারে। তাহলে পরীক্ষায় আসবে কয়টা ক্ষেত্রে দিবে না? 11টা। 56 ধারার নীতি অনুযায়ী আচ্ছা আমরা সরাসরি 11টায় চলে আসি, ক নম্বরে আসেন। ক, এখতিয়ার সম্পন্ন আদালতে বিচারাধীন কোন বিচারিক কার্যক্রম স্থগিত করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। কিন্তু এই ধারার অধীন বিচারিক কার্যক্রমের, আন্ডারলাইন করবেন, পৌনপুনিকতা রোধ করার জন্য বিচারিক কার্যক্রম স্থগিত করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়। অর্থাৎ একই বিষয় নিয়ে যদি একাধিক মামলা হয়, তাহলে একই বিষয় নিয়ে একাধিক মামলা হইলে ওই ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা দিতে পারে, কিন্তু যে মামলার প্রকৃতি ভিন্ন ভিন্ন সেই ক্ষেত্রে উনি নিষেধাজ্ঞা দিতে পারবে না। পরেরটা দেখেন, যে আদালতে নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে সেই আদালতের গোল দিবেন অধীনস্থ আদালত ছাড়া অন্য কোনো আদালতের কার্যক্রম স্থগিত করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। যেমন দেওয়ানি আদালত কর্তৃক মঞ্জুরকৃত কোনো নিষেধাজ্ঞা হাইকোর্টে কোনো কোম্পানি বিলোপ সাধনের বিচারাধীন কার্যক্রমকে প্রভাবিত করে না। হাইকোর্ট বিভাগ কি দেওয়ানি আদালতের অধীনস্থ? না। তাহলে দেওয়ানি আদালতের অধীনস্থ যারা, তারে উনি নিষেধাজ্ঞা দিতে পারে, কিন্তু যে নিষেধাজ্ঞা না তারে কিন্তু, মানে যে অধীনস্থ না তারে নিষেধাজ্ঞা দিতে পারবে না। সমান এখতিয়ার সম্পন্ন দেওয়ানি আদালতে বিচারাধীন কোন মোকদ্দমা স্থগিত করার এখতিয়ার একে অপরের নেই। তারপরে দেখেন তানভীর, আপনার থাকলে আপনি যান, আমি দিয়ে আসবো, সমস্যা নাই। ক নম্বর দেখেন, কোন ব্যক্তিকে আইন প্রণয়ন বিষয়ক কর্তৃপক্ষের নিকট হতে, এটা আন্ডারলাইন করেন, আবেদন করা হতে বিরত রাখার জন্য চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। মানে আপনি নিষেধাজ্ঞা চাইতেছেন হাফিজ যাতে মামলা না করে, কাউরে আইনগত কর্তৃপক্ষের কাছ থেকে বিরত রাখার জন্য নিষেধাজ্ঞা দিবে না। পরেরটা দেখেন, সরকারের কোন বিভাগের সরকারি কর্তব্য বা, আন্ডারলাইন করেন, বিদেশি সরকারের সার্বভৌম কাজে হস্তক্ষেপ করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। সরকারি বিভাগে নিষেধাজ্ঞা জারি করার ক্ষেত্রে আদালত অবশ্যই বিবেচনা করবে যে এটা সরকারি কাজকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করবে কিনা। যদি জনস্বার্থে কোনো সরকারি কাজ চলে, ধরেন আমাদের টেকেরহাট থেকে গোপালগঞ্জ রাস্তা হচ্ছে, এখন কেউ যদি জমির মালিক বলে যে নিষেধাজ্ঞা চাইতেছে, এই জায়গায় আদালত কোনো নিষেধাজ্ঞা দিবে না, কারণ এই কাজটা কিসে হচ্ছে? জনস্বার্থে হচ্ছে। আচ্ছা, তারপরে দেখেন, কোন ফৌজদারি কার্য তারা স্থগিত করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করবে, মানে আপনি নিষেধাজ্ঞা চাইছেন ফৌজদারি মামলা স্থগিত রাখার জন্য, হবে? ফৌজদারি আদালতের কার্যক্রম বা ফৌজদারি কার্যত স্থগিত রাখার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। তারপরে দেখেন, যে চুক্তির কার্য সম্পাদন সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় না, এটা গুরুত্বপূর্ণ, আন্ডারলাইন করেন। যে চুক্তির কার্য সম্পাদন সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় না, এরূপ কোন চুক্তি ভঙ্গ নিরোধের উদ্দেশ্যে নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। ব্র্যাকেটে লেখেন ব্যতিক্রম 57 ধারা, ব্র্যাকেটে লেখেন ব্যতিক্রম 57 ধারা। ভাই এখানে বলছে যে জায়গায় 12 ধারার ডিগ্রি দেওয়া যায় না সে জায়গায় নিষেধাজ্ঞাও দেওয়া যাবে না, সেটা বলছে, কিন্তু এর একটা ব্যতিক্রম আছে 57 ধারা, আমরা 57 ধারায় গিয়ে পড়বো।
উৎপাতের অজুহাতে এমন কোন কাজ প্রতিরোধ করার জন্য যুক্তিসঙ্গত স্পষ্ট নয় তা উৎপাতের পর্যায়ে পড়বে। মানে এমন কাজের নিষেধাজ্ঞা চাইতেছেন যে প্রকৃতপক্ষে সেটা উৎপাত কিনা আদালত বুঝতে পারতেছে না। পরেরটা দেখেন, একটি ক্রমাগত লঙ্ঘন রোধ করার জন্য যে ক্ষেত্রে বাদীর মৌন সম্মতি আছে। যদি কোনো জায়গায় বাদীর মৌন সম্মতি থাকে যে বাদী ওই কাজটা করতে সম্মতি দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রেও সেটা কি হবে না, নিষেধাজ্ঞা দিবে না। তারপরটা দেখেন, ট্রাস্ট ভঙ্গের মকদ্দমা ব্যতীত অন্য কোনো সাধারণ কার্যক্রমের মাধ্যমে সমপরিমাণ, আন্ডারলাইন করবেন এটা, সমপরিমাণ ফলপ্রসূ প্রতিকার নিশ্চিতভাবে পাওয়া যায়। যদি আপনার অন্য কোনো প্রতিকার থাকে তাহলে নিষেধাজ্ঞা দিবে না। তারপরটা দেখেন, যখন আবেদনকারী তার প্রতিনিধির আচরণ এমন যে তাকে আদালতের সাহায্য হতে বঞ্চিত করে, যদি নিষেধাজ্ঞার মাধ্যমে আদালতের সাহায্য হতে বঞ্চিত করে সেক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া যাবে না। এবং সবশেষে দেখেন, যে ক্ষেত্রে মকদ্দমার বিষয়বস্তুতে বাদীর কোনো স্বার্থ থাকে না, মামলার বিষয়বস্তুতে বাদীর কোনো স্বার্থ নাই, তারপরেও বাদী কি চাইতেছে, নিষেধাজ্ঞা চাইতেছে, তাহলে সেই ক্ষেত্রেও দেবে না। 2-3 বার রিডিং পড়লে পেরে যাবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা আর 5 মিনিট লাগবে, বেশি না। এই উদাহরণটা একটু পড়ি, যে নতুন বইতে আছে কিনা জানি না। দেখেন, যশোর শিক্ষা বোর্ড রাজগঞ্জ স্কুলে একটি অন্তর্বর্তীকালীন কমিটি ঘোষণা করে, কিন্তু এই কমিটি 6 মাসের মধ্যে স্কুল কমিটির নির্বাচন দিতে ব্যর্থ হয়। মানে একটা অন্তর্বর্তীকালীন কমিটি ঘোষণা করে, যেটা নির্বাচন দিতে কি হয়, 6 মাসের মধ্যে ব্যর্থ হয়। অতঃপর যশোর শিক্ষা বোর্ড আরো একটি অন্তর্বর্তীকালীন কমিটি ঘোষণা করে, যে কমিটির সভাপতি করা হয়, আন্ডারলাইন করবেন, পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি। আচ্ছা, না থাকলে সমস্যা নাই, শুনেন, গল্প শুনলে হবে। মানে স্কুলের কমিটির নির্বাচন তো হয় জানেন, তাহলে কমিটির একটা কমিটি গঠন করে দিছে, যে কমিটির দায়িত্ব হচ্ছে নির্বাচন করবে 6 মাসের মধ্যে, কিন্তু তারা 6 মাসের মধ্যে নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। পরে আরো একটা কমিটি গঠন করছে, কিন্তু ওই কমিটির সভাপতি আগের কমিটিরই কি সভাপতি। এলাকার 3 জন ব্যক্তি বাদী হয়ে সহকারী জজের নিকট নিষেধাজ্ঞা, তো এলাকার 3 জন ব্যক্তি বাদী হয়ে সহকারী জজের নিকট নিষেধাজ্ঞার মকদ্দমা দায়ের করে এই যুক্তিতে যে যেহেতু প্রথম অন্তর্বর্তীকালীন কমিটি 6 মাসের মধ্যে স্কুল কমিটি নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে, সেহেতু প্রথম অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতিকে যেন পরবর্তী অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি না করা হয়, এবং সেই বিষয়ে স্থায়ী নিষেধাজ্ঞা এবং মকদ্দমাটি বিচারাধীন থাকা অবস্থায় অস্থায়ী নিষেধাজ্ঞার চাওয়া হয়। একটু ফ্যাক্টটা বুঝেন, প্রথম কমিটির যে চেয়ারম্যান ছিলেন ধরেন মাসুদের কমিটি নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে, পরে আর একটা কমিটি গঠন করা হয়েছে, সেই জায়গারও সভাপতিকে মাসুদ। পরে এলাকার 3 জন স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করছে, তারা বলছে এই কথা যে যেহেতু প্রথম কমিটির সভাপতিও মাসুদ ছিল, পরের কমিটির সভাপতিও কি মাসুদ, তাহলে তারা বলতেছে যে এটা এই এই কমিটির কারোর কর্মকাণ্ড মানে নিষেধ চাইছে যারা এই কাজ করতে না পারে। তাহলে দেখেন, সহকারী জজ অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করে এবং আপিলে জেলা জজের উক্ত আদেশ বহাল থাকে। ওই 3 জনের পক্ষে আদালত ডিক্রি দেয়, মানে ওই তৃতীয় কমিটির কার্যকারিতা স্থগিত রাখে, যেটা আপিল আদালত কি রাখে, বহাল রাখে। হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করা হলে 2টি যুক্তির ভিত্তিতে উক্ত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করে। অর্থাৎ দেখেন, এলাকার 3 জন মূল আদালতেও ডিক্রি পাইছে, আবার কি আপিল আদালতেও ডিক্রি পাইছে, বাট এইটা ডিক্রিটা ঘুরে গেছে কোথায় গিয়ে, রিভিশন আদালতে। দেখেন, মকদ্দমার বিষয়বস্তুতে বাদীদের কোনো ব্যক্তিগত বাধ্যবাধকতা লঙ্ঘিত হয়নি। রিভিশন আদালত বলতেছে এই 3 জন কমিটির কেউ না, তাদের স্কুলে বাচ্চা কাচ্চাও পড়ে না, আর তারা হলো এলাকার এমনি লোক, তাদের এই মামলায় কোনো কি নাই, স্বার্থ নাই। এবং 56 ঘ ধারা অনুসারে সরকারের আন্ডারলাইন করেন কোন বিভাগীয় সরকারি কর্তব্য বা বিদেশি সরকারের কোন সার্বভৌম কাজে হস্তক্ষেপ করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। এবং রিভিশন আদালত বলতেছে যে সরকারের কোন কর্মকাণ্ডে হস্তক্ষেপের জন্য কি করা যাবে না, রিভিশন মঞ্জুর করা যাবে না। যদিও বিচারিক আদালত বহাল রাখ রিভিশন মানে নিষেধাজ্ঞা দিছে, আবার কি আপিল আদালত নিষেধাজ্ঞা দিছে, বাট এটা পরিবর্তন হলো কোথায় গিয়ে, রিভিশন আদালত। এই হচ্ছে কথা। তো আমরা প্রায় শেষের প্রান্তে চলে আসছি। দেখেন, 1 নম্বর প্রশ্নটা দেখি। দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 56 ধারায় কয়টা ক্ষেত্রে নামঞ্জুর করে নিষেধাজ্ঞা, কয়টা বলেন, 11টা। সেলফ প্র্যাকটিস করে নিন, আমরা 57 ধারায় সরাসরি চলে আসি। নেতিবাচক চুক্তি পালনের জন্য নিষেধাজ্ঞা আন্ডারলাইন করেন, ইনজাংশন টু পারফর্ম নেগেটিভ এগ্রিমেন্ট, ধারা কত, 27। খুবই গুরুত্বপূর্ণ, খুবই
গুরুত্বপূর্ণ, এটা একটু বুঝেন। একটু আগে বললো যে যে জায়গায় যে জায়গায় 12 কার্য সম্পাদনের ডিগ্রি দেওয়া যাবে না সেখানে নিষেধাজ্ঞাও দেওয়া যাবে না। কত ধারায় বলছে? 56তে। তবে 56 ধারার একটা ব্যতিক্রম আছে, 57 ধারা। 57 ধারায় বলছে যে একটা ক্ষেত্রে 12 ধারার ডিগ্রি না দেওয়া গেলেও নিষেধাজ্ঞা দেওয়া যাবে। কোন ক্ষেত্রে? যদি কোনো চুক্তিতে দুইটা অংশ থাকে, একটা হলো হ্যাঁ সূচক অংশ আর একটা হচ্ছে কি না সূচক অংশ। আদালত হ্যাঁ সূচক অংশ পালনের জন্য 12 ধারার ডিগ্রি দিতে না পারলেও না সূচক অংশ পালনের জন্য নিষেধাজ্ঞা দিতে পারে। উদাহরণস্বরূপ ধরেন যে আরিফ সাহেব বলল যে আমি বৈশাখী চ্যানেলে আগামী 1 বছর গান পরিবেশন করব, কিন্তু এই 1 বছর অন্য কোনো চ্যানেলে উনি গান পরিবেশন করবেন না। তাহলে এই চুক্তির কয়টা অংশ? দুইটা। এক হলো উনি 1 বছর গান গাইবে কোন চ্যানেলে? বৈশাখীতে। আর না সূচক অংশ হচ্ছে কোনটা? অন্য কোনো জায়গা গান গাইবেন। এখন আরিফ সাহেব যদি 1 মাস পরে বললো যে বৈশাখী চ্যানেলে আমি আর গান করব না, তখন বৈশাখী চ্যানেল ওনারে গান গাইতে বাধ্য করতে পারবে না, কারণ এটা হলো ওনার ব্যক্তিগত যোগ্যতা নির্ভর। কিন্তু উনি যাতে অন্য কোনো চ্যানেলে গান না গায় এই জন্য নিষেধাজ্ঞা দিতে পারে। কত ধারায়? তাহলে 56 ধারায় যে বললো যে 12 ধারার ডিগ্রি দেওয়া না গেলেও নিষেধাজ্ঞা দেওয়া যাবে না, এটার ব্যতিক্রম কোনটা? 57 ধারা। এই জায়গা প্রথম অংশ পালনের জন্য 12 ধারার ডিগ্রি না দিতে পারলেও কি দেওয়া যাচ্ছে? না সূচক অংশ পালনের জন্য নিষেধাজ্ঞা দেওয়া যাচ্ছে। বাট এই চুক্তিতে কয়টা অংশ থাকবে? কি কি? একটা হলো হ্যাঁ সূচক আর একটা হচ্ছে কি না সূচক। এই যে দেখেন, সুনির্দিষ্ট প্রতিকায়নের 57 ধারায় আদালত নেতিবাচক চুক্তি পালনের জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। সুনির্দিষ্ট প্রতিকায়ন 1877-এর 57 ধারা প্রকৃতপক্ষে 56 চ অনুচ্ছেদের আন্ডারলাইন করেন একটি ব্যতিক্রম। 56 চ অনুচ্ছেদে বিধান করা হয়েছে সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না এমন কোন চুক্তির শর্তভঙ্গ বন্ধ করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। 56 চ ধারা অনুসারে সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না এমন কোন চুক্তির শর্তভঙ্গ বন্ধ করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর না করা গেলেও 57 ধারা অনুসারে নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে, যদি চুক্তির পক্ষগণ মূল্যের বিনিময়ে সম্মত হয় যে কোন নির্দিষ্ট কার্য করবে না। সেই ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞার মাধ্যমে আদেশ দিতে পারে যে চুক্তির পক্ষগণ এমন কার্যটি করবে না বা বিরত থাকবে। এক শর্ত সমূহ পড়লে আমরা বুঝতে পারবো। দেখেন যে 57 ধারা অনুসারে 57 ধারার অপরিহার্য উপাদান হলো চুক্তিটা গোল দিবেন দুইটা সম্মতি থাকবে। কয়টা সম্মতি? দুইটা। একটা দেখেন কোন কার্য করার ইতিবাচক সম্মতি, আন্ডারলাইন করেন অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, বা কোন কার্য না করার ব্যক্ত বা অব্যক্ত না সূচক সম্মতি, নেগেটিভ এগ্রিমেন্ট থাকতে হবে। এবং না সূচক সম্মতিটি চুক্তির অবশিষ্ট অংশ হতে অবশ্যই কি হতে হবে? পৃথক। এবং আবেদনকারী অবশ্যই চুক্তিতে তার দায়িত্ব সম্পূর্ণভাবে প্রতিপালন করেছে। এই ক্ষেত্রে দেখেন আন্ডারলাইন করেন যে আদালত হ্যাঁ সূচক সম্মতির সুনির্দিষ্ট বলবৎকরণ বাধ্য করতে না পারলেও না সূচক সম্মতি পালনে নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারবে। নিষেধাজ্ঞা দেখেন, এবার উদাহরণটা পড়লে আমাদের শেষ হয়ে যাবে। দেখেন উদাহরণ, যেমন এ বি এর সাথে এ মর্মে চুক্তি করে যে সে 12 মাসের জন্য বিয়ের থিয়েটারে গান গাইবে এবং অন্যত্র জনসম্মুখে গান পরিবেশন করবে না। এখানে ইতিবাচক সম্মতি হলো এ 12 মাসের জন্য বিয়ের থিয়েটারে গান গাইবে, এবং না সূচক বা নেগেটিভ এগ্রিমেন্ট হলো এ অন্যত্র জনসম্মুখে গান পরিবেশন করবে না। এই ক্ষেত্রে এ কে বিয়ের থিয়েটারে গান গাইতে বাধ্য করার জন্য চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণ করার ডিগ্রি দিতে পারে না, কিন্তু এ যেন অন্যত্র জনসম্মুখে গান পরিবেশন না করতে পারে বা তাকে গান গাওয়া হতে বিরত রাখতে নিষেধাজ্ঞা দিতে পারে। সুতরাং এই চুক্তি সুনির্দিষ্ট বলবৎ করার জন্য বি ডিগ্রি পাওয়ার অধিকারী না, কিন্তু এ যেন অন্যত্র জনসম্মুখে গান পরিবেশন না করতে পারে বা তাকে গান গাওয়া হতে বিরত রাখতে বি নিষেধাজ্ঞা পেতে পারে। তাহলে তারে গান গাইতে বাধ্য করতে না পারলেও চুক্তিতে না সূচক অংশ ছিল যে অন্যত্র গান গাইবে না, এটার জন্য কি দিতে পারে? নিষেধাজ্ঞা দিতে পারে। কত ধারায়? তাহলে এই ধরনের প্রশ্ন সরাসরি বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় আসে। আপনারা মনে রাখবেন যে চুক্তির না সূচক অংশ পালনের নিষেধাজ্ঞা কত ধারায় আছে? 57 ধারায়। এবং এই প্র্যাকটিসের যে প্রশ্ন সব করে ফেলবেন একই টাইপের। তো এই ছিল আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন। শুক্রবার থেকে আমাদের সাক্ষ্য আইন শুরু হবে এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনে ক্লাস টেস্ট থাকবে শুক্রবারে। যা ছিল তাই 30 পর্যন্ত পারবেন, 30 ধারা। সবাই দরকার নিয়ে আসবে। শনিবারে তো পরীক্ষা আছে, শনিবারে পরে